চলুন শুরু করি আমাদের আজকের প্রথম ঘটনা ডক্টর আলিফকে দিয়ে। আসসালামু আলাইকুম লিসনার্স। ওয়ালাইকুম সালাম। রাসেল ভাই, আমি তো অবাক হয়ে গেলাম, বাবু ভাই শুরু করলো না, আমাকে দিয়ে স্টার্ট করালো। আমি তো এই প্রথম মনে হয় রাসেল ভাই, আগে আপনাকে ঘটনা শুনাই নাই। আমরা তিনজনই আপনাকে আজকে কোনো ঘটনা শুনাই নাই। আজকে শুরু হবে একদম নিজেদের মতো আপনাকে কনসেন্ট্রেট করিয়ে। তো ইনশাল্লাহ আমি যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমার এক পরিচিত বড় ভাইয়ের ঘটনা। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে তিনি যখন ছাত্র ছিলেন তখন। আচ্ছা। ঢাকার একটা ইউনিভার্সিটি, স্বনামধন্য ইউনিভার্সিটিতে তিনি পড়তেন তখন। তো তখন সাল হবে 1999 বা 2000। এটা তার পড়াশোনার লাইফের মাঝামাঝি অবস্থায়। আচ্ছা। তো তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারই রুমমেট, তার সাথে একই এলাকার মানুষ। তো তারা সবসময় পরীক্ষা শেষ হলে বা কোনো ধরনের অকেশন হলে একসাথেই গ্রামের বাড়ি ব্যাক করতেন। এবং গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে, আমি সরাসরি জেলার নাম উল্লেখ করে দিলাম। তো যেত হচ্ছে সদরঘাট থেকে লঞ্চে করে। যোগাযোগ ব্যবস্থাটা তখন এত উন্নত ছিল না, এখন যেরকম উন্নত। তো ওনারা দুইজন ওই দিন ছিল সেরকম প্ল্যান করে যে আমাদের যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাতে 8টার লঞ্চ উঠে যাব। তো সেরকমই প্ল্যান অনুযায়ী তারা এক্সাম দিয়ে শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট টেস্ট নিয়ে বিকালবেলা এরকম আড্ডা দিতে তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে যায়। চা কফি খেয়ে ব্যাগ সাথে ছিল, একসাথে বেরিয়ে যাবে। এমন সময় তারা রওনা দিয়ে দেয় সন্ধ্যা 6টার পরেই, মাগরিবের পরপরই তারা রওনা দিয়ে দেয় সদরঘাটের উদ্দেশ্যে রিক্সা দিয়ে যাবে। তো রিক্সা দিয়ে যাওয়ার পথে পথিমধ্যে হঠাৎ করে খবর আসে এরকম যে, তখন আসলে মোবাইল ফোন ছিল না আর কি। তো হঠাৎ করে খবর আসে যে তাকে হলে ব্যাক করতে হবে। হলে তার জন্য ফোন এসছে, সামহাও একজন একজন নক করে ফেলে তাকে। তো সে আবার হলে ব্যাক করে তার ফ্রেন্ডকে নিয়ে। আচ্ছা। হলে ব্যাক করার পর খবর জানতে পারে যে ওই ফ্রেন্ডের ফুফাতো বোন সহ যে একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়, 26 জনের মৃত্যু হয় মুখোমুখি সংঘর্ষে। আচ্ছা। এবং সেটা হচ্ছে আপনার ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে হয় অ্যাক্সিডেন্টটা 1999 সালে, এরকম বছরের মাঝামাঝি দিনে। আচ্ছা। তো 26 জন প্রায় একসাথে মারা যায় এবং ওনার ফুফাতো বোনের 2টা সন্তান ছিল, 2টা সন্তান সহ মারা যায়। আচ্ছা। তো আমার যে বড় ভাই পরিচিত, তার তো আর ওনাদের সাথে পরিচয় নাই, ওরকম পরিচয় নেই। তার ফ্রেন্ডের সাথে পরিচয়, পাশের গ্রামে থাকে, একসাথে যাওয়া আসা করে, তার বাসায় যায়, বাবা মাকে চেনে, কিন্তু এত ঘনিষ্ঠ সম্পর্ক নাই যে ওরই ওনার ফ্রেন্ডের আত্মীয় কেউ চিনব। তো কিন্তু তার খারাপ লাগতে থাকে। তো বলে যে ঠিক আছে তুই যা, আমি চলে যাচ্ছি, তো তুই পরে আয়। তো তিনি সদরঘাটে যায় এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে, কিন্তু শেষ মোমেন্টে যায়। তো রাতের খাওয়া দাওয়া কোনো মতে খেয়ে লঞ্চে উঠে যায়। তো লঞ্চে ওঠার পরে এখন যেরকম এত বড় বড় লঞ্চ ছিল, তখন অত বড় বড় লঞ্চ ছিল না। তো লঞ্চের ভিতরে একটা সে এরকম ডেকের মধ্যেই যেতে থাকে। তো পথিমধ্যে রাত্রে 11টার দিকে লঞ্চের কর্নারে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য দেখছিল আর বারবার চিন্তা করছিল 26 জন মারা গেছে একটা মানুষের, একটা ফ্যামিলি থেকে 3 জন চলে গেল, একই ফ্যামিলিতে একটা মহিলা, তার 2টা বাচ্চা একসাথে চলে গেল। যে লোকটা নিজের লোক গেছে তার কি অবস্থা, সেরকম চিন্তা করতে করতে হঠাৎ করে একটা মহিলা তার পাশে আসলো। মহিলাটার গঠন এরকম যে, ওনার নাম তহিদ, রাসেল ভাই যে ভাইটার কথা বলছি। আচ্ছা। তো মহিলাটা এরকম একটু লম্বাটে, বয়স কি 70-75 হবে। প্রথমে কিছু বলে না, কিন্তু 10 মিনিটের মতো পাশে দাঁড়ায় থাকে। এরপরে একটা সময় বলে যে, কি ব্যাপার, 26 জনের মৃত্যু কি খুব বেশি পড়াচ্ছে? আমি খুব গুছাই বললাম, এটা ওনাদের আঞ্চলিক ভাষায় বলতে থাকে, তাদের মতো করে তারা বলেছিলেন। হ্যাঁ। এবং ভাষাটা এরকম যে খুবই অস্পষ্ট, কিন্তু বোঝা যায়। আচ্ছা। যে 26 জনের মৃত্যু কি এখনো ভাবাচ্ছে? তো উনি খুব অবাক হয়ে যায়, আমি কি চিন্তা করতেছি বা আমার কি ঘটনা ঘটলো বা আমি চিন্তা করতেছি, এটা উনি কিভাবে জানলো? উনি সাথে সাথে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানলেন? আচ্ছা। বলে কি, তোকে একটা অ্যাডভাইস দেই, তুই যে শুয়ে পড়, তুই যত ঘুমাবি তত ভুলবি। তুই যদি ঘুমাই যাস তোর এটা মনে থাকবে না, যদি বারবার চিন্তা করলে তোর এটা পড়াবে। তো এইটার উনি তেমন একটা খেয়াল করে না এবং প্রচন্ড বিরক্তই হয় যে একটা অননোন মানুষ তার সাথে এসে কথা বলছে। তো সে ডেকে যে একটা সময় ওখানে না থেকে ডেকে যে বসে থাকে, একটা সময় ঘুম তন্দ্রা চলে আসে। আচ্ছা। তো যখন তার নর্মালি চিন্তা ভাবনা থাকে এরকম যে লঞ্চ যে দেরিতে পৌঁছাবে
ফজরের আজান টাজান পড়ে যাবে, সকাল সকাল থাকবে। ওই সময় ওনাদের আবার ঘাট থেকে নৌকা দিয়ে আরেকটা জায়গায় আরেকটা পারে যেতে হয় তাদের ওখান থেকে। তো ওই দিন আবার মানে ফরচুনেটলি লঞ্চ খুব তাড়াতাড়ি পৌঁছায় যায়। পৌঁছাতে মনে করেন এরকম যে 3টা-4টা, রাত 3টা-4টা, তখনও ফজরের আজান দেয় নাই বা দিবে দিবে ভাব, এবং সকালের আভাটা আসে নাই। লঞ্চ থেকে নামার পরে তার যে জিনিসটা ডাউট ছিল যে এত আগে নেমে গেলাম, এখন তো কোনো নৌকা পাবো না, তাহলে আমাকে এখানেই ওয়েট করতে হবে সামহাও। আর লোকজন তো তাদের এলাকায় মানে কিছু নামছেই, যেহেতু ওই পারে যাবে, নদীর ওই পারে যাবে, সে মোটামুটি কনফার্ম যে তার সাথে কয়েকজন লোকও যাবে। আর তাই হলো যে আসলে কয়েকজন লোক নামার পরে দেখলো যে ঘাটে আসার পরে দেখলো যে অনেকগুলা লঞ্চ, মানে অনেকগুলা নৌকা। মানে এটাও ভাগ্যর ভালো যে ওনার অনেকগুলা নৌকা সামনে ছিল। একটা নৌকা, এতগুলা নৌকা থাকা সত্ত্বেও সবাই একটার দিকেই যাচ্ছে। তো উনি উঠে গেল, একটার মধ্যে উঠে গেল, ওনার রাস্তার মানে নদীর ওই পারে নিয়ে যাবে। আচ্ছা, নদীর মাছ বরাবর আসার পর থেকে তার মাথা ব্যথা করতে থাকে। হঠাৎ করে মাথা ব্যথা করতে করতে হঠাৎ করে আপনার রক্ত বমি শুরু হয়ে যায়। নদীর মাঝখানে রাসেল ভাই রাত্রেবেলা রক্ত বমি হচ্ছে, নাক দিয়ে রক্ত পড়ছে। আলো বলতে শুধুমাত্র টর্চ, ব্যাগ থেকে টর্চ বের করে দেখছে রক্ত। এখন তো মোবাইল ফোনের আলোতে দেখা যায় সবকিছু, তখন এগুলো ছিল না। তো খালি ছোট্ট একটা কুপি ছিল, এবং সবাই এগিয়ে আসে হেল্পে, যে রক্ত পড়ছে কেন। আর এই রক্তটা আনস্টপেবল, খুব বেশি করেই পড়ছিল নাক দিয়ে রক্ত। এবং হঠাৎ করে এরকম রক্ত পড়বে এমনও না যে রোদে হাঁটছে বা তার আগে এরকম হয়েছে। অনেকে রোদে হাঁটতে রক্ত পড়ে নাক দিয়ে বা কান দিয়ে বা চোখ দিয়ে। তো ওনার নাক কান দুই দিক দিয়ে রক্ত পড়ছে এবং প্রচন্ড রক্ত পড়ছে। আচ্ছা, অনেকে ধরে রাখতে পারতেছে না এত রক্ত। তো কোনো মতে নদী পার করে বাড়ির দিকে যায়। তো একটা সময় চিন্তা করছিল যে ব্যাক করে শহরের দিকে যাবে কিনা বা কিছু একটা, কিন্তু না, এরকম না করে তারা বাড়ির দিকে যায়। একটা পর্যায়ে রাস্তায় হাঁটতে হাঁটতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো তার ওই যে মাথা ব্যথাটা কন্টিনিউয়াসলি হতে থাকে। হঠাৎ করে রাস্তার মধ্যে বসে পড়ে, আর মুভ করতে পারে না। এবং ভাগ্য ভালো ওই সময় ওই যে একটা লোক তার সাথে ছিল, সে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আচ্ছা, এটা আমার ঘটনার অর্ধেক। এটা অর্ধেক? আচ্ছা। তো মোটামুটি সে ওই দিনটা পার করে। দিনটা পার করার কারণে মানে কোনো মতে পার করে যায়, কিন্তু তার মনেতে থাকে ওই মহিলার কথাটা বারবার, যে যিনি তাকে তার মনের কথাটা বুঝে গেছিল। এটা তাকে বারবার পোড়াতো। তো বাড়িতে যেদিন পৌঁছায় তার পরের দিন থেকে তিনি তার রুমের মধ্যে থেকে হঠাৎ করে বাইরের মধ্যে ওই মহিলার আভা দেখতে পায় কন্টিনিউয়াসলি। তার প্ল্যান ছিল 2-3 দিন থাকার, তার এরকম মনে হতে থাকে যে না, ঢাকায় চলে যাবো, আর ভালো লাগতেছে না এখানে। তো তার মা খুব জোরাজোরি করে, না তুমি থেকে যাও, ছুটিতে আসছো, 5-7 দিন থাকো, তারপরে যাও। সেদিন প্রচন্ড বৃষ্টি, এবং বৃষ্টির মধ্যে তার রুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভাঙে রাতের বেলা ঘুম ভাঙানোর পরে আপনার লাইট জ্বালাবে, রুমের লাইট জ্বালাবে। রুমের লাইট বলতে কি, মানে ওই জায়গায় ইলেকট্রিসিটি তখন নতুন গেছে তাদের এলাকায়। তো বাতি জ্বালাতে হঠাৎ করে পিছলায় পড়লো মনে হয় যে তার পাড়া পড়েছে কিছুর উপরে, এমন কিছুর উপরে যেটা আনএক্সপেক্টেড। তার রুমের ভিতরে এক চিৎকার কি জন্য তিনি দেখলেন যে তার যখন ঘুমটা মানে চোখটা মানে তার যখন ইয়াটা সেন্স টাইপের আসলো যে আমি কিসের উপরে পাড়া দিলাম, মাথার উপরে পাড়া দিল, এবং চারিপাশে তার অনেকগুলো অসংখ্য মাথা, তার চারিপাশে মাথা পড়ে আছে। তিনি এক চিৎকার দিল, আম্মা আমার রুমে আসো তাড়াতাড়ি। তখন রাত্রে 1-1:30 বাজে। আলোতে যতটুকু আলোতে দেখা যায়, তার মা এসে লাইট জ্বালায় দেখে যে কি ব্যাপার, তুমি পড়ে আসো কেন? বলে আমি পিছলায় পড়ে গেছি, আমি হাঁটতে পারতেছি না। তারপরে তার মাকে বলে যে আমি এরকম দেখলাম। বলে এগুলি তোমার সব ভুল ধারণা, এগুলি তুমি বাদ দাও, তুমি এইসব চিন্তা ভাবনা করো, তুমি বাসায় থেকে যাও, পরে যাও ইউনিভার্সিটিতে। সে আরেকদিন থাকে। ঠিক পরবর্তী দিনের ঘটনা, সেদিন রাতের বেলা তার ছাদের মধ্যে তিনি মানে পরের দিন রাতের বেলা সন্ধ্যার দিকে ছাদের মধ্যে হাঁটতেছে। হাঁটতে একটা সময় তিনি অভ্যাস সিগারেট টিগারেট খেয়ে রাতের মধ্যে ছাদের মধ্যে হাঁটতেছে। হঠাৎ করে তার মা আসে ছাদের উপরে। তার মা এসে তাকে বলে যে তুমি ছাদের মধ্যে কি করো? তার মা কখনো কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে না তাকে, তুমি ছাদের মধ্যে কি করো? বলে মা আমি হাঁটতেছি। বলে তুমি যাও, আমি একটু পরে আসবো, ভালো লাগতেছে না। বলে যে তুমি যেটা চিন্তা করতেছো কিন্তু ভালো চিন্তা না। এটা বলে তার সাথে সাথে তার মা একটা ধাক্কা দেয় তাকে, বুকের মধ্যে 1-2টা হাত দিয়ে ধাক্কা দেয়, একদম কর্নারে নিয়ে নিচে পড়ে যায় সে 2 তলা থেকে।
এবং তার হাঁটুর মাঝখানটা পুরাটা গুঁড়া হয়ে যায়, মানে হাঁটুর হাড়টা বোনটা পুরো ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলে যে এটা ঠিক হতে অনেকদিন সময় লাগবে এবং হাঁটতে সে প্রপারলি পারবে না আর। তো জিনিসটা পড়াতে থাকে যে নিজের মা কিভাবে তাকে ধাক্কা দেয় আর তার সাথে এরকম জিনিস কেন করতেছে। তো সবাই এতক্ষণ চিন্তা করলেন ওই 26টা লাশ, সবাই এটা চিন্তা করতেছে, আমি 100% শিওর যে 26টা লাশ, নাক দিয়ে হঠাৎ করে রক্ত, বারবার একই জিনিস চিন্তা, এটা কেন আসছে। পরবর্তী সময়ে তার বাবা এই জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে এবং এটা তাকে একজন তাকে ইনফর্ম করে এরকম ভাবে যে তিনি যে এতদিন যেগুলি মানে দেখলো এটা তার ফ্রেন্ডের কারণে হয়েছে, খুব ঘনিষ্ঠ ফ্রেন্ডের কারণে হয়েছে। তার ফ্রেন্ড চায় না সে ক্লাসে প্রপারলি পড়াশোনা করুক, তার ফ্রেন্ড চায় না সে প্রপারলি উঠুক, এবং যেটা চেয়েছে সেটা সে পেরেছে। 1 বছরের জন্য সাকসেসফুলি তাকে বাসায় বসিয়ে দিল। এবং 26 জন যে মারা গেছে এগুলি সব ভুয়া কথা, এরকম কিছুই ছিল না। এটা জাস্ট তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ছিল। একটা পর্যায়ে ডিস্ট্র্যাক্টে সে সফল হয়েছে এবং 1.5 বছরের জন্য বাসায় বসিয়ে দিয়েছে। তার ফ্রেন্ড চাচ্ছিল না সে পড়াশোনা কন্টিনিউ করুক। পরে জানতে পারলো সেই ফ্রেন্ডটার সাথে সেই ফ্রেন্ডটা প্রায় 16টা খারাপ জিন পালে তার সাথে। ও মাই গড। এবং সে এরকম অনেকের ক্ষতি করেন, আচ্ছা, এবং ক্ষতি করে চলেছেন। তো পরবর্তী সময় সে আর ওই ফ্রেন্ডের সাথে যোগাযোগ না করে ইউনিভার্সিটি ছেড়ে দেয়। অনেকদিন পড়াশোনা না করেছিল, অনেক পরে 2008-এর দিকে তার পড়াশোনা শেষ করে, অথচ তার 2001-এ পড়াশোনা করা শেষ হয়ে যাওয়ার কথা। এটা ছিল ঘটনা রাসেল ভাই। কিন্তু এটা রিভিল হওয়ার পরে ওই ফ্রেন্ডকে অনেক খোঁজার চেষ্টা করে যে এই জিনিসটা, তো ওই যে লোক তাকে রেফারেন্স করে দিয়েছিল যে তোমার ঘনিষ্ঠ একটা বন্ধু করেছে, কিন্তু ওইটা আপনি কিভাবে বুঝলেন এটা ওই ফ্রেন্ড? তার আর কোনো ফ্রেন্ড নাই তার সম্বন্ধে এতকে ভালো করে জানত। আর ওই দিন ওই ফ্রেন্ডের ওই পটুয়াখালী না যাওয়ার কোনো কারণই নেই। হঠাৎ করে জিনিসটা দেখালো যে তার আত্মীয় মারা গেছে, কিন্তু এরকম কোনো ঘটনা পরে আর জানতে পারে নাই যে আসলে এরকম কেউ মারা গেছে কিনা। জানলে তো অবশ্যই খবরে আসতো, পেপারে আসতো। ভেরি ট্রু, ভেরি ট্রু। তো সেটা ধরে নিয়েছে এটা তার ওই ফ্রেন্ডের ঘটনা, এবং ওই ফ্রেন্ড তার উপর এই জেলাসি থেকে এই কাজটা করেছে। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে এখন, এবং তারপরে আমরা যেভাবে বলেছিলাম যে ফারনানের কাছে যাবো। আমরা এর মাঝখানে কোনো ধরনের কোনো কমেন্ট পড়ছি না, একদম 3 জনের 3টা ঘটনা শেষ হওয়ার পরে একদম কমেন্ট পড়বো। সুতরাং আপনারা কমেন্টগুলো জমিয়ে রাখুন, লিখে যান, পড়ে ফেলবো। চলে যাই বাবু ভাইয়ের ঘটনায়। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, হ্যালো টু এভরিওয়ান। অনেকদিন পরে আসলাম। রাসেল ভাই, যে কাহিনীটা বলবো এটা হচ্ছে নাজিমউদ্দিন সাব্বির নামে একজন চিটাগাংয়ের বদ্দারহাট থেকে পাঠিয়েছেন স্টোভটা। ও পাঠিয়েছেন আমাদের এক ছোট ভাইয়ের মাধ্যমে, নাম হচ্ছে নয়ন হোসেন হাবিব। সো সেই মেল করেছে আমাকে কাহিনীটা। কাহিনীটা হচ্ছে সাব্বিরের। আচ্ছা, তো এই সাব্বির ওর মতো লিখেছে, আমি আমার মতো করে বলছি। ওকে। সাব্বির তখন মনে হয় কলেজে পড়ে বা সামথিং, এই সময় ও বাসায় যখন আড্ডা দিত তার থেকে বেশি পছন্দ করতো মুভি দেখতে। বাট তার বাসায় কোনো কম্পিউটার বা ডিভাইস ছিল না যেখানে সে মুভি দেখতে পারতো। তো ওর ফ্রেন্ডের বাসায় যেত সাইফাই এবং হরর এইসব মুভি দেখার জন্য। সো মুভি দেখার সময়টা রাসেল ভাই বেশিরভাগই হতো রাতের বেলায়, 8টা-9টার পরে, মানে সব কাজ সেরে পড়াশোনা সেরে তারপরে যেত। সো যথারীতি যাওয়ার সময় একদিন সে এরকম বাসায় বলে যায় যে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি মুভি দেখতে, আমার ফিরতে একটু রাত হতে পারে। তো চলে যায় বন্ধুর বাসায়। বন্ধুর বাসা কয়েক মাইলের ভেতরে আর কি। তো ওখানে যখন যায় রাতের বেলা, যাওয়ার পরে বন্ধুর বাসায় মুভি দেখে, এর মধ্যে তার মানে অনেক টাইম পার হয়ে যায়। তো এক সময় তার বন্ধুর মা তাহাজ্জুদের নামাজ পড়ে এসে বলে যে বাবা এখন তো রাত হয়ে গেছে, রাত 3টা বাজে, তোমরা আর কতক্ষণ মুভি দেখবা? তো বন্ধু মুভি দেখা শেষ, ও বলে যে আমি চলে যাই। তো ফ্রেন্ডের মা অনেক রিকোয়েস্ট করে যে বাবা রাত হয়েছে, এখন রাতে তুমি বের হো না, রাত 3টা বাজে এসে। তো বলে না আন্টি, আমার বাসা তো কাছেই, আমি চলে যেতে পারবো। তো অনেক রিকোয়েস্ট করার পর ওই আন্টি বলে যে আচ্ছা ঠিক আছে যাও। তো যখন বের হয়ে রাস্তায় বেরিয়েছে, দেখে যে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। মানে রাস্তার মধ্যে সব, বাড়িতেও কোনো দারোয়ান নাই, কিচ্ছু নাই, ফাঁকা রাস্তা। শীতকাল ছিল, বলে যে হেঁটে হেঁটে আসতেছি এবং আমার পায়ের শব্দ নিজেই শুনতে পাচ্ছি। এরকম একটা অবস্থা, কেমন জানি একটু গা ছমছম করা একটা পরিবেশ। তো ওই বাসার থেকে ওর বাসায় ফিরতে হলে আপনার এরকম বেশ খানিকটা যাওয়ার পরে একটা 3 রাস্তার মোড় পড়ে রাসেল ভাই। 3 রাস্তার মোড় মানে 2 পাশে চলে গেছে এবং তারপরে যে ফাঁকা রাস্তাটা চলে গেছে, এবং ঠিক 3 রাস্তার পর থেকে শুরু হয়েছে বিলের রাস্তা, 2 পাশে বিল আছে ছোট। তো ও ওইখানে আসে
এসে এবং ওই 3 রাস্তার মোড়ে যখন আসে ওই জায়গাটা দেখে বেশ অন্ধকার, হ্যাঁ অন্ধকার টাইপের, এবং মানে শুধু চাঁদের আলো আছে এরকম একটা অবস্থা। তো ও হেঁটে যায়, বিলের কাছে গেলেই নাকি কেমন একটা গা শিরশির অনুভূতি আসে। এবং যারা বিলের পাশ দিয়ে হাঁটাচলা করছেন রাত্রেবেলা দেখবেন একটা মাছের আষ্টে টাইপের একটা গন্ধ চারিপাশে এরকম পাওয়া যায়। তো সেরকম একটা পরিবেশ বিলের আশেপাশে। তো ওদিক দিয়েও যাচ্ছে, এবং যখন অনেকটা চলে আসছে পিছনে অনেক দূরে হালকা আলো দেখা যাচ্ছে এবং দুই পাশে অন্ধকার, জাস্ট আকাশের হালকা আলো আছে। এরকম সময় থেকে দূরে সাদা কিছু একটা দেখা যাচ্ছে, লাইক জিনিসটা যেটা আছে সেটা সাদা একটা কুণ্ডুলির মতো। তো যখন আস্তে আস্তে একটু থমকে যায়, সাদা জিনিস হঠাৎ করে অন্ধকারে দেখলে কোনো জনমানবহীন জায়গায় কিন্তু আমরা একটু অস্বস্তি ফিল করি। তো ও একটু অস্বস্তি ফিল করে একটু একটু করে আগে। তো যখন কাছাকাছি এগিয়ে যায়, যে দেখে কি যেটা একটা ঘোড়া, মানে বোঝা যাচ্ছে একটা ঘোড়া। আচ্ছা। কিন্তু ঘোড়ার গলার মধ্যে কোনো মানে নাই, মানে লাগাম টাগাম কিছু লাগানো নেই, জাস্ট ফ্রি মানে বসে আছে ঘোড়াটা, মুখটা পেটের কাছে লাগিয়ে দিয়ে। তো প্রথম একটু থমকে যে পরে চিন্তা করে, না এই এলাকায় একজন লোক আছে যিনি তার ঘোড়া পালে, তার 2টা ঘোড়া আছে, একটা বাদামি একটা সাদা, এবং সে এটা বিভিন্ন কাজে ভাড়া দেয়, লাইক সার্কাস এন্ড বিভিন্ন জিনিসে বা মানুষের বিয়েতে মাল টানার জন্য এসব। তো সে এটা দেখে সে চিন্তা করে এটা মনে ওই ঘোড়াই। তো আস্তে আস্তে হেঁটে পাশ থেকে চলে যায়। তো ঘোড়ার পাশ থেকে পাশ করার সময় কেমন জানি ওর একটা গা শিমশিম করা একটা অনুভূতি হয়। তো এইভাবে করে বাসায় এসে ওই দিন বাসায় চলে যায় এবং যথারীতি তার মতো সে ঘুমায় যায়। সেকেন্ড টাইমেও আরেকদিন ওর মুভি দেখতে যায় একই জায়গায়, ও এসে দেখে ওরকমই সাদা। তো মনে করে ঘোড়াটা, কিন্তু যখন কাছে আসে তখন দেখে ওইটা একটা গরু বা ষাঁড় আর কি, মানে সে তখনও চিন্তা করে যে হতে পারে কারো গরু, এবং 2টি সাদা কালারের। তো ওইটাকেও সে গায়ে মাখে না, সে আস্তে আস্তে চলে যায়। এবং 3য় দিন যখন মুভি দেখে ব্যাক করতেছে একই রাস্তায়, কাছাকাছি দেখে একটা সাপ, এবং সাপটা হচ্ছে নর্মাল কোনো সাপ না, বেশ উজ্জ্বল বর্ণের সাপ, মানে যেটাকে দেখে মানে অন্ধকারে মানে রাতের আকাশের আলোতেও মনে হচ্ছে যে লাইক হলদেটে টাইপের একটা সাপ। এবং সাপটা লাইক ডিফারেন্ট, মানে যে কাটা লেজগুলো মাছের মতো এরকম। আমি জানি যে এরকম লেজ মাছের মতো দাঁড়ার সাপের নাকি এরকম থাকে। ও তাই? হ্যাঁ, আমার চোখে দেখা পার্বত্য চট্টগ্রামে দেখেছি। তো মানুষ আমাকে বলছে এটা দাঁড়ার সাপ, হ্যাঁ, বাট ও যেটা বলছে ওর বর্ণনায় বলছে মাছের মতো লেজ ছিল এবং সাপটার গায়ে কাটা ছিল পিছনে, জাস্ট লাইক মাছের মতো। এবং ওইখানে সে খুব ভয় পায়, ভয় পেয়েও সে সাপটাকে এড়ায় কিন্তু চলে যায়। এন্ড 4th টাইম যখন আসে বন্ধুর বাসার থেকে আরেকদিন এরকমই রাতে, তখন এসে দেখে একটা আগুনের গোলা, লাইক এ বল, জিনিসটা অনেকটা ফুটবলের মতো, কিন্তু ফুটবলটা যদি আগুন ধরায় দেয় কেউ, এইটা ওই পানির পাশে ভেসে আছে। এবং এইবারও প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে সে খুব মানে অনেক কষ্টে চিন্তা করে যে একবার যেটাকে পাশ কাটিয়ে যাবো নাকি আবার ফেরত চলে যাব। তো এটা চিন্তা করে সে কুল কেনা না পেয়ে শেষ পর্যন্ত চোখ বন্ধ করে দৌড় দেয়। আচ্ছা। এবং সে দৌড় দিয়ে যেতে 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 একটা দোকানের সামনে যে দাঁড়ায়, সেখানে দেখে যে একটা লোক আপনার দেখে মানে শব্দ পায় যে একটা লোক কিছু একটা করতেছে মানুষের মতো। তো যে দেখে তাকায় দেখে যে একজন লোক অন্ধকারের মধ্যেই ওখানে বসে জাল বুনতেছে, মাছের জাল। তো সে ওকে দেখে বলে যে যা দেখছিস বাসায় চলে যা। হ্যাঁ, তো এটা শুনে সে আরো ভয় পায়, বাসায় দৌড় দিয়ে চলে যায়। আচ্ছা। এবং সে কিছুদিনের জন্য ওই বন্ধুর বাসায় যাওয়া ছেড়ে দেয়। তো যায় না। তো সে এরপরে বেশ কিছুদিন পার হয়ে গেছে এর মধ্যে। তো এর মধ্যে ওদের এক বড় ভাই ওদের বাসায় ভাড়া থাকতে এক সময় সে গ্রামে, ওই দিকের গ্রামে তাকে দাওয়াত দেয় যে তাদের বাসায় একটা মাজার আছে, ওখানে একটা ওরস হয়, সে ওরসে যাওয়ার জন্য। আচ্ছা। তো সে ওই দিন ওই ওরসে যায়, ওখানে ওরসে যাওয়ার পরে ওই বাসাতে যায় যে মাজার জিয়ারত করে, নামাজ পড়ে, হ্যাঁ নামাজ টামাজ পড়ে জিয়ারত করে ঘোরাফেরা করে সে ওই দিন বাসায় চলে আসে। বাসায় চলে এসে রাতে যখন ফ্রেশ হয়ে বাসায় ঘুমাতে যায়, তো প্রায় ঘুম চলে আসে, এপাশ ওপাশ করতেছে, হঠাৎ করে দেখে যে ওর রুমের যে দরজাটা এটা কেমন খটখট 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 করে কাঁপতেছে। ইটস লাইক যদি ভূমিকম্প হয় যেরকম ভাবে কাঁপে ওরকম কাঁপতেছে, খটখট খটখট শব্দ হচ্ছে। তো ও মানে বেশ মানে যেরকম কি ভূমিকম্প হচ্ছে বা সামথিং। এই সময় সে দেখে যে দরজার মধ্যে দিয়ে মনে হচ্ছে যে একটা অবয়ব, লাইক হ্যাফ ভিতরে ঢুকেছে হ্যাফ বাইরে, এরকম ভাবে একটা মূর্তির মতো। আচ্ছা। লাইক মনে হচ্ছে দরজা থেকে ভেসে আসতেছে, লাইক দরজাটাকে ক্রস করে। এবং যখন চেহারাটা ক্রস করে আসে তখন ও চিন্তা করে দেখতে পায় যে ওদের মতোই ওদের এক ছোট ভাই আছে তার মতোই চেহারা, কিন্তু তার চোখটা জল জল করতেছে। চোখটা হাতটা মনে হচ্ছে যে হাত এবং চোল পুরো ব্রাইট। এবং ওইটা দরজা ভেদ করে ওর কাছে চলে আসে। ও ভয় একদম মানে আপনার স্থবির হয়ে যায়। এরকম সময় ওই
জিনিসটা এসে নাকি ওর গায়ের মধ্যে হাত দিতে যায়। আচ্ছা। এবং ও এর আগে দোয়া পড়ার চেষ্টা করতেছিল, পারে নাই, বাট যখন নাকি একদম কাছে এসে ওকে স্পর্শ করতে গেছে, ও চিৎকার করে উঠছে, করে পা দিয়ে ঝাড়া মারছে ওইটাকে, এবং তখন দেখছে ওইটা ভ্যানিশ হয়ে গেছে, ওইটা নাই। তো ওই জিনিসটা নিয়ে প্রচন্ড ভয় পায়, রাতের বেলা খুব মানে অবস্থা খারাপ থাকে, ঘুমাইতে পারে না। সকালেও যে বন্ধুদেরকে ডেকে বলে যে আমি তোমার বাসার থেকে আসার সময় আমি তো প্রবলেমে আছি, এরকম এরকম দেখছি, যে তোমার বাসার পাশ দিয়ে যখন আসি এরকম গরু দেখছি, এই দেখছি। তো ফ্রেন্ড ওর সাথে মজা করে, বলে তুমি যে সময় কথা বলতেছো তার 1 বছর আগেই ওই লোকের যে ঘোড়া সেটা বৃষ্টিতে সারা রাত ভিজে মারা গেছে, ওইটা বাসায় নিতে পারে নাই, সে ওখানে ওই সময় ঝড় হয়েছিল না কি হয়েছিল, রাত্রেবেলা বৃষ্টিতে ভিজে ওইটার অসুখে মারা যায়। তো ওই ঘোড়া তোমার দেখতে পাওয়ার কথা না। তো বোঝে যে বন্ধুদের বলে লাভ নেই, সে একজন মানে এরকম টাইপের হুজুর টাইপের লোকের কাছে যায়, যে নাকি জিন পজেস করতে পারে, ওনার কাছে যায়, যে বলে যে আমি এরকম এরকম দেখছি। তো সেই যে হুজুর, সে বলে যে আমার তো জিন পজিশনে আছে, আমি জিন ডাকবো এবং আমার মাধ্যমে জিন তোমার সাথে কথা বলবে, তুমি তার কাছ থেকে জানতে পারবা তোমার কি হয়েছে। তো অনেক ভয় পায় যে একটা মানুষের জিন পজিশন করবে। তো যথারীতি সেরকমই একটা পজিশন তৈরি করে, অন্ধকার ঘরের মধ্যে আগরবাতি জেলে ওকে নিয়ে। তো বলতেছে যে সেই সময় ভয় এসে আরো স্থবির হয়ে গেছে, যে একটা জিনের ভয় সেখানে কোথায় আসলো। এক সময় নাকি ও যখন ভয় পাচ্ছে, ও ভাবলে আমি কি ভুল করলাম নাকি, তখনই নাকি ওকে সালাম দিছে ওই লোক, ডিফারেন্ট কণ্ঠে, পুরা আচ্ছা, যে কোন একটা কণ্ঠে এরকম সালাম দিছে। তো ভয় পেয়ে যায়। তো ওয়ালাইকুম আসসালাম দিয়ে ও বলে কি আমাকে কেন ডাকছো, কি ব্যাপার? তো বলে যে আমি এরকম ভয় পাইছিলাম, এরকম এরকম ব্যাপার মনটা। তো তখন নাকি ওই হুজুর তাকে বলে যে তুমি প্রথমে যেটা দেখছিল, তুমি একজন পরেশগার মানুষ, তুমি নামাজ কালাম পড়ো, তোমাকে এরকম তোমার সাথে এগুলো অ্যাট্রাক্ট হয়ে আসছে, তোমাকে দেখে অ্যাট্রাক্ট হয়ে এরকম আসছে তোমার সাথে মিট করতে। এবং লাস্টের বার যেটা আসছিল সেটা হচ্ছে তুমি যখন মাজারে গেছিলে, তোমার গায়ের আতরের গন্ধ শুনে তোমাকে ফলো করে করে আসছিল, বাট সে তোমার ক্ষতি করতে আসে নাই, বাট তুমি তাকে যে পা দিয়ে লাথি দিয়ে এটা খারাপ করছো। তো এটা তোমার করা উচিত হয় নাই। যাই হোক, তুমি যেভাবে মানে দোয়া দুরুদ পড়ো, পরেশগার যেরকম আছে ওরকম করতে থাকো, ইনশাল্লাহ তোমার সমস্যা হবে না। এটা বলে নাকি চলে যায়। তো এরপর ওই হুজুরের সাথে কথা বলে প্রচন্ড ভয় পায়, এবং ও মনে করে যে যাক গেছে যেভাবে হোক, ভয় ভয় থাকে। তো বলছে যে এই পর্যন্তই এখানে শেষ হয়ে গেছে, ওর ঘটনার নাকি আরো কিছু আছে, বাট সেটা আমাকে লিখে পাঠায়নি। এতটুকু বলছে, এতটুকু আমি শেয়ার করলাম আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। ভূত এফএমে এটা আমার প্রথম ঘটনা, তাই গুছিয়ে না লিখতে পারার জন্য সরি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম এমডি মুবারক হোসেন, আমার বাড়ি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল, অরুণগাবাদ, আচ্ছা আওরঙ্গাবাদ মনে হয় এটা হবে। আমি স্টুডেন্ট। এবং তারপরে তিনি তার ফোন নাম্বারটা শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। এটা আমার সঙ্গে ঘটা একটা ঘটনা। 2010 সালের 20 জুলাই আমার জন্মদিন। 3 দিন আগে আমি কলকাতা গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরছিলাম, কলকাতায় ট্রেনে চাপলাম। ওই দিন কিন্তু ওনার জন্মদিন ছিল, এমন না যে উনি জন্ম নিয়েছেন ওই দিন। তো তিনি বলছেন যে আমি কলকাতা গিয়েছিলাম, তারপরে বাড়ি ফিরছিলাম, কলকাতারই ট্রেনে চাপলাম 6:50 7 ঘন্টার যাত্রা ট্রেনে। ওঠার পরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর একটা সিট পাই আর সেখানে বসি। আমার খুব ঘুম আসে, বাট সাধারণত বাস ট্রেনে আমার ঘুম আসে না। ভাবলাম হয়তো কালান্তরের জন্য মানে ক্লান্তি এসেছে, এই জন্য হয়তো আমার ঘুমটা আসছে। তারপর আমি 10 মিনিটের মতো ঘুমাই, কিন্তু ঘড়িতে দেখি 11টা বাজে। একটু অবাক হই, ভাবলাম হয়তো ক্লান্তির জন্যই অনেকক্ষণ ঘুমিয়েছি, বুঝতে পারিনি। তারপর যখন আমি ঘুম থেকে উঠেই তখন দেখি, আমি এটা দেখার জন্য আমি একেবারেই মানে প্রস্তুত ছিলাম না। আমি দেখি যে আমি যে বগিতে চেপে আছি সেই বগিতে আমি এবং আর 2জন ব্যক্তি, এবং দুজনই খুব অনেক স্পেলিং মিস্টেক পড়তে একটু সমস্যা হচ্ছে। দুজনই জুব্বা পরে দাঁড়িয়ে আছে। এখানে অবাক করার মতো ব্যাপার হলো যে আমি যখন ট্রেনে উঠেছিলাম প্রচন্ড ভিড়, বাট ট্রেনে এখন 2জনকে দেখে আমি খুবই অবাক হলাম। এটা আমি কি দেখছি? বাট ওই 2জন ব্যক্তি নর্মাল মানুষের মতোই, কোনো চেঞ্জ নেই। তবুও আমার একটু ভয় লাগছে, মানে একেবারেই নর্মাল, কিন্তু আমার কেন যেন ভয় লাগছে। কারণ আমি যখন ট্রেনে উঠেছিলাম তখন
আমি ভিড়ের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাকে। তারপর ভেবেছিলাম হয়তো সবাই নেমে গিয়েছে, আবার আমার ঘুম পাচ্ছে। তখন আমি চোখ বন্ধ করিনি। আমি ভাবছিলাম এটা কি প্যারানর্মাল কোনো কিছু হতে পারে কিনা। না না, ও সব কিছু না। হঠাৎ করেই আমার মনে হচ্ছে বগিতে অনেক লোকজন আছে, মনে হচ্ছে লোকজনের ভয়েস শুনতে পাচ্ছি। আমি ভাবছি ট্রেন তো কোথাও দাঁড়ায়নি, তাহলে এত লোক কোন জায়গা থেকে এলো? আমি দোয়াদুরুদ পড়তে থাকি, আমি চোখ খোলার সাহস পাই না। এরকম করে 15 মিনিট কাটলো। তখন আমি 200-300 লোকের শব্দ পাচ্ছি এবং মনে হচ্ছে ট্রেনের বগি ভর্তি। এবং তারপর 7-5 ভাবতে ভাবতে আস্তে আস্তে চোখ খুললাম। এবার আমি যা দেখি তা আমাকে আরো বেশি অবাক করিয়ে দেয়। আমি দেখি যে এই বগিতে আমি ছাড়া আর কেউ নেই। আমার মনে মনে ভাবছি যে দুজন ব্যক্তি ছিল, তারা তাহলে কোথায় গেল? এবার আমি আরো ভয় পাই। আমাকে আরো 2 ঘন্টা ট্রেনে থাকতে হবে। কি করে থাকবো? আমি একাই, এবং এই দোয়া আরো বেশি বেশি করে পড়তে লাগলাম। আর আমার চোখ আমি বন্ধ করে নিলাম। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গেই আমার মনে হচ্ছে আবারও বগি ভর্তি লোক। আমি এবার ভাবলাম আমি আর চোখ খুলব না। তারপর আমি চোখ খুললাম না। 2 ঘন্টা কিভাবে কাটবে এটাই আমার মেইন ভাবনা ছিল। এবং তখন মনে হচ্ছিল যে 2 ঘন্টা না, আসলে আমাকে 2 দিন কাটাতে হবে। বাট আমি ভাবছি যে একবার চোখ খুলে দেখি, আবার ভয়ও করছে। 1 ঘন্টা পর আবার চোখ খুললাম। বাট এবার আমি যেটা দেখি যে ট্রেনে এত কিছু হবার পরও আমি এটা ভাবিনি যে আমি যা দেখলাম যে 2জন ব্যক্তি, একজন এক পাশে দাঁড়িয়ে, কিন্তু এবার 2জন ব্যক্তিকে মনে হচ্ছে যে ওরা মানুষ, কারণ সাদা জুব্বা পরে আছে। বিভৎস মানুষ না, বিভৎস চেহারা। 4 ফুট লম্বা হবে, চোখগুলো অনেক বড় এবং সাদা জুব্বা পরে আছে এবং বিভৎস চেহারা। 4 ফুট লম্বা, তার মানে খুব বেশি লম্বাও না, এবং বড় লাল রঙের চোখ, এবং সেই চোখের মধ্যে কোনো কিছু নেই এরকম মনে হচ্ছে, এবং হাতে একটা লাঠি, লম্বা চুল। ওই 2জন দেখতে একই, কোনো পার্থক্য নেই 2জনের মধ্যে। এবার আমি খুব ভয় পাই আর মনে মনে দোয়া পড়তে থাকি। আর একবার এদিক আর একবার ওদের দিকে তাকাচ্ছি। আমি ভুলে গিয়েছিলাম যে চোখ বন্ধ করলে একটু সাহস পাই। হঠাৎ মনে পড়লো, তারপর আবার চোখ বন্ধ করলাম আর দোয়া পড়তে থাকলাম। আমার মনে মনে ভাবছি যে এইটা কি ঘটছে আমার সাথে, আমি চোখ খুলতে পারছি না। আবার মনে হচ্ছে ওই 2জন আমার কাছে আসছে, কাছে, খুব কাছে আছে। আমাকে যদি কিছু করে, চোখ খুললেই আবার সেই বিভৎস চেহারা। তারপর মনে হলো ট্রেনটি আস্তে আস্তে থামছে। আমি ভাবলাম যে কোন একটা স্টপেজ এসছে মনে হয়। ট্রেনটি থামতেই আমি চোখ খুললাম আর কোনো দিকে না তাকিয়ে গেটের কাছে গেলাম আর দেখলাম যে না, এটা কোনো স্টপেজ না, এটা কোনো স্টেশন না। আমার যেখানে ট্রেন থামবে সেটা আসতে আরো 20 মিনিট বাকি। ঘড়িতে তখন 12:40। এবং এবার আমি কি করব? আমি পিছনে তাকাতেও সাহস পাচ্ছি না, সিটে বসতেও পারছি না। ওই বিভৎস মুখগুলো আমার সামনে, আমাকে আবারও দেখতে হবে সেগুলো, এটাও ভাবছি। এবং ঠিক তখনই আমার মনে হচ্ছে কেউ যদি আমাকে এখন ধাক্কা দিয়ে ফেলে দেয়। আবার এটাও ভাবছি যে সেই বিভৎস মুখগুলো দেখে আমি যদি সেন্সলেস হয়ে যাই, আমি কোথায় নামবো, কি করব, এগুলোই ভাবছিলাম। আর 10-15 মিনিট সেন্সলেস হলেই তো আমি শেষ। আমি গেটের বাইরে তাকিয়ে রইলাম আর ট্রেনের গেটের 2 পাশের যে রড বা লোহা আছে সেগুলো শক্ত করে ধরে রাখলাম। 7-5 ভাবতে ভাবতে দেখি ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে ঢুকছে। আমি একটু সাহস পেলাম। এবার আমি ট্রেন থেকে নেমে যাব। ট্রেন দাঁড়ালো, আমি নামলাম। তারপর আমি দেখলাম আমার পেছনে আরো 5-7 জন ব্যক্তি নামলো আর দেখি আমার বগি ভর্তি লোক। আমি ভাবছি আমার সঙ্গে এটা কি ঘটলো। তারপর আমি ওই ব্যক্তিদের জিজ্ঞাসা করলাম, আপনারা কোথা থেকে এসছেন? ওরা বলল কলকাতা। আমি পাগল হয়ে গেলাম। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু হলো না। আমি দেখি যে ঘড়িতে 1:05। এত রাতে কি করে বাড়ি যাব? তারপর আমার সঙ্গে এত কিছু ঘটেছে। আমি যদি সেন্সলেস হয়ে আমি যদি বেশ ভয় পাচ্ছিলাম। যাই হোক, আমি একটা রিক্সা পেলাম এবং আমাদের দিকে সে যাবে, এবং সেই স্টপেজ থেকে বা স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে। এবং আমি রাস্তা দিয়ে যাব নাকি ট্রেনেই যাব এটা ভাবছিলাম ওই সময়। আমি ঠিক আপনার লেখাটা আসলে বুঝতে পারছি না, খুব অন্যরকম লাগছে লেখাটা। যাই হোক, এবং তারপরে আমি একটু দেখলাম যে আচ্ছা, তিনি বলছেন যে আমি ভাবলাম যে কোন একজনের সাথে যাব। একজনকে পেয়ে গেলাম এবং তার সঙ্গে গেলাম এবং রাস্তা দিয়ে হেঁটে 4 কিলোমিটার মতো, এবং
ভাবতে ভাবতে ওনার পেছনে হাঁটতে লাগলাম, একটা সিগারেট ধরলাম, ওই ব্যক্তিকে একটা সিগারেট দিলাম, দুজনে একসাথে খেতে খেতে 1 কিলোমিটার এলাম এবং ওই ব্যক্তি আমার সাথে বাড়ি চলল। তারপর আমি যা দেখলাম, রেল লাইনের দুপাশে কবরস্থান, আর কবরস্থান, হাজার হাজার মানুষের ভিড়, সবাই একটা করে মানে মানুষের সাথে মানে সাদা জব্বা পরা, এবং তারা হচ্ছে ওখানে বসে আছে। এবং সেই দুজন জব্বা পরা লোককে আমি আবারও সেই কবরস্থানের কাছে দেখলাম। তারপর দুজনে আমার দিকে মানে দুজনে আমার কাছে চলে আসলো খুবই, এবং আমার মনে হলো যে তারা আমাকে ধরেছে এবং তারা আমার গলা বন্ধ হয়ে আসছিল। আমি দুজনকে জোরে 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে দুই পাশে তারা ধাক্কা দিলাম এবং দুই পাশে তারা পড়ে গেল এবং আমি জোরে ছুটতে লাগলাম। এবং এরপরে আমি আমার বাসায় নিজেকে আমার নিজের বেডে আবিষ্কার করলাম। আমাদের গ্রামের একজন বলল যে আমি রাতে আম কুড়াতে গিয়েছিলাম, তখন তোমাকে দেখি যে তুমি শূন্যে ভেসে আছো এবং আমি তোমাকে টাচ করতে গেলে দেখি যে তুমি নিচে পড়ে আছো। এবং তারপর একটা হুজুরের কাছে আমি যাই এবং সেই হুজুরটি আমাকে তেল পড়া দিয়ে সুস্থ করেন আর কি। তো যাই হোক, লেখাটা মানে গল্পটা স্টোরিটা খুব মজার ছিল আমি যখন পড়েছিলাম, কিন্তু স্টোরিটা একটু এলোমেলো করে লেখা, যার জন্য হয়তো আপনাদের বুঝতে সমস্যা হলো। বাট স্টোরিটা সেটা হচ্ছে, আমি যদি একটু গুছিয়ে বলি আপনাকে, যে উনি একটা ট্রেনে ট্রাভেল করছিলেন এবং সেই ট্রেনে ট্রাভেল করার পরে উনি যখন দেখেন যে চোখ বন্ধ করেছিলেন, তখন দেখেন যে ট্রেনের মধ্যে তখন মনে হচ্ছিল যে অনেক মানুষ, আবার চোখ খুলতে দেখেন যে 2জন সাদা জব্বা পরা লোক দাঁড়িয়ে আছে। আবারও চোখ বন্ধ করেন তিনি, যে হয়তো এটা ভুল দেখছেন, এবং তারপরে যখন তিনি আবারও চোখ খোলেন তখন দেখেন যে ট্রেনের মধ্যে অনেক মানুষ, না ট্রেনের মধ্যে কেউ নাই, কিন্তু চোখ বন্ধ করা অবস্থা তার মনে হচ্ছিল অনেক মানুষ। এবং তিনি দেখতে পান সেই জব্বা পরা 2জন লোককে আরো বিভৎস অবস্থায়, এবং তিনি একটা সময় ভয় পেয়ে উঠে গিয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি ভাবছিলেন যে আমি ট্রেনের ভেতরে গেলে তো আবার সেই বিভৎস চেহারা দেখতে হবে, এদিকে পথও আসতে, আমার স্টেশন বা স্টপেজ আসতে অনেক দেরি, কি করবেন এরকম ভাবতে ভাবতে স্টপেজে তিনি ঢুকে পড়েন। এবং সেইখানেই যখন তিনি নামেন তখন তিনি দেখেন যে ট্রেন থেকে অনেক মানুষ বের হচ্ছে। তার মানে ট্রেনে আসলে মানুষ ছিল। এখানে মুশকিলটা হচ্ছে যে তাহলে উনি ট্রেনের মধ্যে শুধুমাত্র 2জনকে কেন দেখছিলেন, এই প্রশ্নের কোনো উত্তর নেই। এইটাই রহস্যের জায়গাটা। এবং তিনি যখন বাড়িতে ফিরে যাচ্ছিলেন, সেই মুহূর্তেও তিনি দেখেন যে তিনি একজন লোককে রাস্তায় পেয়ে যান এবং তার সঙ্গে যাচ্ছিলেন। এবং একটা পর্যায়ে তিনি নিজেকে আবিষ্কার করেন যে তিনি তার 2জন মানে যে রেল স্টেশনের কাছাকাছি কোনো একটা জায়গায়, সেখানে দুই পাশে কবরস্থান ছিল এবং সেই 2জন লোককে তিনি আবার দেখতে পান এবং একসময় অনুভব করেন যে তারা তার কাছে চলে আসে এবং তাকে আক্রমণ করে। এবং তাদের কাছ থেকে ছাড়া পেয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে কোনোভাবে তিনি দৌড়াতে শুরু করেন এবং একসময় সম্ভবত সেন্সলেস হয়ে যান এবং এরপরে তিনি তার বাসায় নিজেকে আবিষ্কার করেন। এই 2জন লোক তাহলে আসলে কে ছিল, এটাই হচ্ছে এই গল্পের মূল রহস্যের জায়গাটা। এবং তাদেরকে কেন অনেকের ভিড়েও আর কাউকে না দেখে তাদেরকেই তিনি দেখতে পাচ্ছিলেন, এবং তারা কিভাবে ট্রেন থেকে নেমে যাবার পরেও আবার তার সঙ্গী হলেন এবং তার সঙ্গে আসলেন, এইটাও একটা রহস্যেরই ব্যাপার। যাই হোক, একজন বোটম্যান মানে মাঝি এই স্টোরিটি আমাদের সাথে শেয়ার করেছিল। এই স্টোরিটি ওই মাঝিকে বলেছিল তার দাদা যখন ছোট ছিল তখন তিনি এই বিষয়টি দেখেছিলেন এবং খুব চমৎকারভাবে বিষয়টি বর্ণনা করেছিলেন। তিনি যেভাবে বর্ণনা করেছিলেন তার নাতির কাছে বা এই বোটম্যানের কাছে, এবং এই বোটম্যান আমাদেরকে যেভাবে বলেছে, আমি চেষ্টা করছি সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ঘটনাটি অনেক আগের, আসলে এটা যে এক্সাক্ট কত সালের ঘটনা এটি সেই বোটম্যান ভালো করে বলতে পারেনি। তবে সে এতটুকু বলেছে যে তার দাদা যখন ছোট ছিল, বয়স 12-13 ছিল, সেই সময়ের ঘটনায় ছিল এটি। তার দাদা মারা গেছে আজ থেকে আরো বহু বছর আগে। ধারণা করা হয় ঘটনাটি প্রায় 100 বছরেরও বেশি পুরনো হবে। তো যাই হোক, কিন্তু এক্সাক্ট সময়টা বা আসলে কতদিনের পুরনো সেটা বলা যাচ্ছে না, তবে এটা অনেক পুরনো। যাকে কেন্দ্র করে এই ঘটনাটির সূত্রপাত, তার প্রকৃত নাম হচ্ছে হারুন, কিন্তু লোকে সবাই তাকে মোটু পাগল বলে চিনত। বয়স ছিল কম, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই হারুন বা মোটু পাগল সে খুব চমৎকার করে হাসতে পারত। তার হাসি দেখে যে কোনো পাষাণ হৃদয় গলে যেতে বাধ্য ছিল। সবাই তাকে পছন্দ করত, কিন্তু ওর একটি সমস্যা ছিল, সেটি হচ্ছে ও একটু অটিস্টিক ছিল। ও কারো সাথে সেভাবে মিশতো না। বাচ্চারা যখন খেলতো ও পাশে বসে খেলা দেখত এবং ও শুধু হাসতো। বাচ্চারা ওর হাসিকে খুব পছন্দ করত। তো ওরা যেটা করত, পেয়ারা, আম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ফলমূল এনে ওই মোটু পাগলকে খেতে দিত। মোটু পাগলও খুব
সাদরে সেটা গ্রহণ করত। এভাবেই চলছিল। মোটু পাগলের বয়স যখন মানে খুব 2-3, তখন থেকে কিন্তু এরকম সুন্দর হাসি সে দিত। আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন সে দেখতে সবাই দেখতে সে শুধু হাসে, তেমন কোনো কথা বলে না, যার কারণে ওর ভিতরে ওই অটিজমের বিষয়টা প্রকাশ পায়। যাই হোক, মোটু পাগলের বয়স যখন 10 কি 11, সেই সময় একটি অদ্ভুত বিষয় পরিলক্ষিত হয়। কোনো একদিন মোটু পাগল সকাল থেকে আর হাসে না। কি হয়েছে, কেন হয়েছে, কেউ কিছু বুঝতে পারে না। মোটু পাগল আর হাসে না। মোটু পাগল কিন্তু বোবা ছিল না, টুকটাক কথা বলতো, কিন্তু খুব প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতো না। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মোটু পাগল যতটুকু প্রয়োজন মানে কথা বলতো সেটাও খুব কমিয়ে দিয়েছিল। কিন্তু সে প্রতিদিনের মতো মাঠে যেত, বন্ধুদের খেলা দেখতো। তো বন্ধুরা যখন খেয়াল করলো যে মোটু পাগল আর হাসছে না, তখন বন্ধুরা কাছে এসে বলতো, কি মোটু পাগল, হাসিস না কেন? তো এইভাবে বলতো। কিন্তু মোটু পাগল কোনো উত্তর দেয় না। মোটু পাগলকে তার বন্ধুরা আগের মতোই বিভিন্ন ফলমূল নিয়ে এসে খেতে দেয়, কিন্তু মোটু পাগল সেটি খুব একটা গ্রহণ করে না। কখনো কখনো 1-2টা গ্রহণ করতো কোনো ফলমূল, কিন্তু অধিকাংশ সময় সে সেটা গ্রহণ করতো না, চুপ করে বসে থাকতো। বন্ধুরা বিরক্ত হয় যে কি হলো, মোটু পাগল হঠাৎ এরকম হাসি বন্ধ করে দিল কেন? তার পরিবারের লোকজনও চিন্তা করে কি ব্যাপার, ও হাসে না কেন? অনেকেই চিন্তা করে হয়তো বা ও আগে হাসতো, এখন মনে হয় হঠাৎ ভালো হয়ে গেছে, বা ওর অটিজমটা দূর হয়ে গেছে, যার কারণে সে এখন চুপচাপ আছে। কিন্তু চুপচাপ থাকলে তো সে স্বাভাবিক আচরণ করবে, সে স্বাভাবিক আচরণও করছিল না। তো এভাবেই চলে যাচ্ছিল দিনের পর দিন। এর মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। মোটু পাগল বসে আছে, দূরে একজন ব্যবসায়ী, ওই গ্রামের একজন ব্যবসায়ী, সে হেঁটে হেঁটে যাচ্ছিল। মোটু পাগল দূর থেকে তাকে ডাকে, এই এদিকে আসো, এদিকে আসো, এইভাবে হাত দিয়ে ইশারা করে এবং কথা বলে ডাকে। তখন ওই লোকটি মোটু পাগলের কাছে যায়। কাছে যাওয়ার পরে বলে, কিরে মোটু পাগল, আমাকে ডাকলি কেন? তখন মোটু পাগল বলে ওঠে, তুমি তো টাকা পাবা, অনেক টাকা পাবা। তখন ওই লোকটি চিন্তা করে যে কি ব্যাপার, মোটু পাগল হঠাৎ করে আমাকে এই কথা বললো কেন, তুমি তো টাকা পাবা, অনেক টাকা পাবা। তো আর কোনো কথা না বাড়িয়ে উনি ওখান থেকে হেঁটে চলে যান। আসলে উনি একটা ব্যবসায়িক পাওনাদারের কাছে যাচ্ছিলেন। অনেকদিন ধরে ওই পাওনাদার তাকে টাকা দিচ্ছিল না, আজ না কাল, কাল না পরশু, এভাবে ঘোরাচ্ছিল, অনেকদিন আসা যাওয়া করে। ওই সময়ের টাকায় প্রায় 20,000 টাকা পেত। তখন কিন্তু 20,000 টাকা অনেক টাকা। অদ্ভুত ব্যাপার, ওই দিন যখন ওই লোকটি তার পাওনাদারের সাথে দেখা করে, পাওনাদার খুব আপ্যায়ন করে তাকে এবং খুব সমাদরভাবে তাকে 20,000 টাকা বুঝিয়ে দেয়। তিনি খুব অবাক হন যে এতদিন ঘুরে ঘুরে টাকাটা পাচ্ছিলাম না, আজ এত আনন্দের সাথে এত খাতির করে আমাকে টাকাটা দিয়ে দিল, কি হলো ঘটনা? কিন্তু আসলে বুঝতে পারে না যে আসলে কেন টাকাটা এতদিন ঘুরে ঘুরে দিচ্ছিল না, হঠাৎ আজকে কেন দিয়ে দিল। যাই হোক, চিন্তা করে যে আসার পথে মোটু পাগল তো বলেছিল যে তুমি টাকা পাবা আজকে। তখন মোটু পাগলের কথা চিন্তা হয় তার। তিনি চিন্তা করে হয়তো বা মোটু পাগল জানতো, কিন্তু কিভাবে জানতো, এটা ওনার মাথার মধ্যে বারবার প্রশ্ন উদিত হচ্ছে। যাই হোক, এই ঘটনাটি উনি তেমন কাউকে বলে না, বাড়িতে ফিরে আসে। এর কয়েকদিন পরে আরেকটি ঘটনা ঘটে। ওই গ্রামেরই 30 বছরেরও বেশি বয়স হয়ে গেছে এমন একটি মেয়ে, যার বিয়ে হচ্ছিল না। অনেক পাত্র দেখানো হয়, পাত্রদের তরফ থেকে অনেক পাকা কথা দেওয়া হলেও শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায়। তো এভাবে 30 বছরের বেশি হয়ে গেছে। গ্রামের অনেক মানুষ তাকে আই বুড়ো মেয়ে বলে ঠাট্টা তামাশা করে, খোঁটা দেয়, কটাক্ষ করে। মেয়েটির মনে অনেক কষ্ট ছিল। একদিন মেয়েটি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক মোটু পাগলের পাশ দিয়ে। মোটু পাগল বলে, এই তোর তো বিয়ে হবে, খুব তাড়াতাড়ি বিয়ে হবে। তখন মেয়েটি বলে, আরে মোটু পাগল, 30 বছরের উপরে বয়স হয়ে গেল, কত শত শতবার পাত্রদের সামনে বসতে হলো, বিয়ে হলো না, কত পাকা কথা হয়ে গেল, বিয়ে হলো না,
আজ তুই বলছিস আমার বিয়ে হবে, এই তামাশা তুই আমার সাথে করতে পারলি? এই বলে সে চলে যায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এর ঠিক কয়েকদিনের মধ্যেই কাকতালীয় ভাবে ওই মেয়েটির খুব ভালো একটি ঘরে বিয়ে হয়ে যায়। এরপরে ওই মেয়েটি পরিবারকে বলে যে কিছুদিন আগে মোটু পাগল আমাকে এটি বলেছিল। তো পরিবারের লোক চিন্তা করে যে কি ব্যাপার, মোটু পাগল আগে হাসতো এখন হাসে না, চুপ করে বসে থাকে, কারোর সাথে তেমন কথাও বলে না। তো হঠাৎ আমার মেয়েকে ডেকে বলল, বিশেষ করে ওই মেয়ের পরিবার মানে মা বাবা চিন্তা করছে, আমার মেয়েকে ডেকে বলল যে তোর বিয়ে হবে, যার এতদিনে বিয়ে হচ্ছিল না হঠাৎ করে কয়েকদিনের মধ্যে হয়ে গেল, তাহলে মোটু পাগল কি ভিন্ন জগতে চলে যাচ্ছে? ওর উপর কি কোনো কিছু ভর করেছে? আসলে আনন্দের অতিসাহ্যে তার পিতামাতা অন্য কাউকে আসলে এই বিষয়টি বলতে ভুলেই যায়, কারণ এতদিন পর তার মেয়ের বিয়ে হচ্ছে, এটা খুবই আনন্দের একটা বিষয় ছিল। পরপর দুটি ভালো ঘটনার পরে ঘটে যায় একটি দুর্ঘটনা। মোটু পাগল প্রতিদিনের মতো বিকালে মাঠের পাশে বসে আছে, তার বন্ধুরা খেলছে, সে চুপ করে বসে আছে। একটা লোক বাজার থেকে ফিরে মাঠের পাশ দিয়ে যাচ্ছিল। তো বাজার যখন সে ফিরছিল ওখান দিয়ে, হঠাৎ করে মোটু পাগলের দিকে তার চোখাচোখি হয়। তো মোটু পাগল ইশারা করে হাত দিয়ে তাকে ডাকতে থাকে, কোনো কথা বলে না, ডাকতে থাকে। লোকটি কাছে আসে, কাছে আসার পর মোটু পাগল 2 হাত বাড়িয়ে দেয়, তার মানে হচ্ছে মোটু পাগলকে জড়িয়ে ধরতে বলছে। আসলে উনিও কিন্তু মোটু পাগলকে ভালোই জানতো, কারণ মোটু পাগল যখন হাসতো খুব ভালো লাগতো তার কাছেও। তো তিনি বলে, কিরে মোটু, তুই কি আমাকে জড়িয়ে ধরতে চাস? আয় কাছে আয়। তখন উনিও মোটু পাগলের কাছে যায়। মোটু পাগল মাটিতে বসা অবস্থায় হাত বাড়িয়েছিল, সে মাটি থেকে উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে লোকটির কাছে যায়, কাছে দাঁড়িয়ে জড়িয়ে ধরে। তখন লোকটি বলে, কিরে মোটু, তুই আমাকে এত জোরে জড়িয়ে ধরেছিস কেন? আমাকে ছাড়। এখানে একটা বিষয় বলে রাখি যে মোটু পাগলের নাম মোটু হয়েছে কারণ হচ্ছে ওর স্বাস্থ্য অনেক ভালো ছিল, যার কারণে ওকে সবাই মোটু পাগল বলতো। তো যাই হোক, ওই লোকটি বলছে যে কিরে, তুই আমাকে এত জোরে জোরে জড়িয়ে ধরেছিস কেন? আমাকে ছাড়। কিন্তু মোটু পাগল ছাড়ে না। মাত্র অল্প কিছু সময়ের মধ্যে লোকটি অনুধাবন করলো মোটু পাগল তাকে এত জোরে জড়িয়ে ধরে রেখেছে যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং তার কোমরের হাড় ভেঙে যাচ্ছে। কারণ মোটু পাগল যেহেতু ছোট মানুষ ছিল আর ওই লোকটি তো বড় মানুষ ছিল, তো মোটু পাগল যখন জড়িয়ে ধরেছে তার কোমর পেঁচিয়ে হাত জড়িয়ে ধরেছে আর কি, হাত দিয়ে। তখন ওই লোকটির মনে হচ্ছিল তার কোমরের হাড় ভেঙে যাবে। লোকটি চিৎকার করতে থাকে। তা আশেপাশের বাচ্চারা খেলাধুলা করছিল, তারা দেখে যে মোটু পাগল জড়িয়ে ধরে রেখেছে, ওই বাচ্চাটি ওই লোকটি চিৎকার করছে। তো বিষয়টা সবাই হাস্যকর বিষয় হিসাবে চিন্তা করে যে কি ব্যাপার, একটা বাচ্চা ছেলে তাকে জড়িয়ে ধরে রেখেছে, ওই লোকটি চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু কিছু সময় পরে যখন দেখা যায় ওই লোকটির কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তখন মানুষ বুঝতে পারে যে কি ব্যাপার, এমনটা হচ্ছে কেন। তখন ওই বাচ্চারা সহ আশেপাশে যারা কিছু বড় মানুষ ছিল তারা দৌড়ে যায়। 4-5 জন মানুষ মিলে কোনোভাবেই মোটু পাগলের হাত ছাড়াতে পারছিল না ওই লোকটির কোমর থেকে। অনেক কষ্টে মোটু পাগলের হাত ছাড়ানো হয়। আর ওই সময় মোটু পাগলের মুখে বেশ কিছুদিন পরে অদ্ভুত হাসি দেখা যায়, কিন্তু সেই হাসিটি আগের মতো সুন্দর নিষ্পাপ ছিল না। সেই হাসিটি ছিল ভয়াবহ রকমের বিভৎস। মানুষ বুঝতে পারে না যে কেন হঠাৎ মোটু পাগল এভাবে আক্রমণ করলো ওই মানুষটিকে। গ্রামে সালিশ বসানো হলেও যেহেতু মোটু পাগল অটিস্টিক ছিল, যার কারণে এই বিষয়টির কোনো সুরাহা হয় না, বরং বলা হয় তার মোটু পাগলের পিতামাতাকে, তোমার সন্তানকে একটু দেখে রেখো যেন এভাবে কাউকে আক্রমণ না করে। এই ঘটনার পর থেকে মোটু পাগল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল। সে আগের মতো সে মোটা ছিল না, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, চেহারাও আস্তে আস্তে কেমন যেন বিভৎস হয়ে যাচ্ছে। এর মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটে। টাঙ্গুয়ার হাওরে তখন বর্ষাকাল নেমে এসেছে, চারিদিকে থই থই পানি। আর এই থই থই পানিতে টাঙ্গুয়ার হাওরের যতগুলো গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষরা প্রত্যেকে মাছ ধরে। এক একটি নৌকা নির্দিষ্ট একটি ছোট্ট জায়গা নিয়ে মাছ ধরে, অন্য একটি নৌকা সাধারণত সেই জায়গার মধ্যে আসে না। এইভাবেই তারা মিলেমিশে মাছ ধরে। একদিন
মোটু পাগলদের বা হারুন যে নাম, ওদের পাশের প্রতিবেশী, সে নৌকায় মাছ ধরছিল, সাথে আরো কয়েকজন ছিল। আকাশে চাঁদের আলো ছিল। চাঁদের আলো যখন হাওরের পানির উপর পড়ছিল, এক অদ্ভুত সৌন্দর্য অনুভূত হচ্ছিল। তখন হঠাৎ নৌকায় থাকা একজন লোক অন্যদেরকে বলে ওঠে, এই দেখ দেখ, পানির উপর দিয়ে কে যেন হেঁটে আসছে। সবাই বলে, আরে ধুর, তুই কি নেশা টেশা করেছিস নাকি, পানির উপর দেখ কি হেঁটে আসবে? বলে, না না, দেখ, ভালো করে দেখ। সবাই দেখে, সত্যি তো চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কোন একটা 10 কি 12 বছর বয়সী বাচ্চা ছেলে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। ওরা খুব অবাক হয় এবং ভয়ও পায়, কারণ পানির উপর দিয়ে তো হেঁটে হেঁটে স্বাভাবিকভাবে কোনো মানুষ আসতে পারে না। যত কাছে আসছে তত মনে হচ্ছে যে এই ছেলেটিকে মনে হয় চেনা যাচ্ছে। যখন একদম কাছে চলে আসে তখন তারা বুঝতে পারে, আরে এ তো আমাদের মোটু পাগল। মোটু পাগল নৌকার কাছে এসে বিভৎস শব্দ করে এবং ভয়ানকভাবে হেসে দেয়। যেই সুন্দর হাসি দেখার জন্য সবাই পাগল থাকতো, সেই হাসির শব্দ শোনার সাথে সাথে নৌকার সবার পিড়ে চমকে যায়। মোটু পাগল বলে ওঠে, কিরে, কতগুলো মাছ পেলি তোরা? দে, এগুলো আমাকে দিয়ে দে। এই কথা বলার সাথে সাথে মোটু পাগল 2 হাত দিয়ে নৌকাটি চেপে ধরে এবং চেপে ধরে নৌকাটি পানি থেকে উঁচু করে একদম সোজা করে ফেলে। সোজা করে পানির মধ্যে নামিয়ে দেয়, মানে ডুবিয়ে দেয়। নৌকাতে যারা ছিল তবে লাফ দিয়ে সবাই পাশে পড়ে যায়। তখন সবাই দেখে যে নৌকাটি ডুবিয়ে দিয়ে আবার মোটু পাগল হেঁটে হেঁটে চলে যাচ্ছে। 3-4 জন যারা নৌকায় ছিল তারা চিৎকার চেঁচামেচি করে। তাদের চিৎকারের শব্দে কিছুটা দূরে থাকা নৌকা তারা তাড়াতাড়ি চলে আসে, তাদেরকে উদ্ধার করে। বলে, কি হয়েছে? বলে যে মোটু পাগল নৌকা ডুবিয়ে দিয়ে গেছে। ওরাও হাসি তামাশা করে যে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে মোটু পাগল আসবে আর তোমাদের নৌকা ডুবিয়ে দিয়ে যাবে, এটা কি একটা, মানে কি একটা হাস্যকর কথা, কাঁচাখড়ি কথাবার্তা। তখন তারা বলে, না, এটাই সত্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মোটু পাগল যেদিক দিয়ে হেঁটে এসেছিল তার আশপাশ দিয়েও কিন্তু অনেকগুলো নৌকা ছিল, কিন্তু তারা কেউই কিন্তু মোটু পাগলকে দেখেনি, আসতেও দেখেনি, যেতেও দেখেনি। এই ঘটনা যখন ঘটে তার পরের দিন সকালবেলা ওই মানুষগুলোর মোটু পাগলের বাড়িতে যায়, তার পিতামাতাকে বলে মোটু পাগল এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু মোটু পাগলের বাবা বলে, আমার সন্তানকে তো আমরা ঘরের মধ্যেই রেখেছিলাম, ও তো বাইরে বের হয়নি রাতের বেলা, তোমরা ভুল করেছো, অথবা আমার ছেলের বিরুদ্ধে তোমরা অপবাদ দিচ্ছ। যাই হোক, তারা তখন মোটু পাগলের বাড়ি থেকে চলে আসে। এরও 2-3 দিন পর আরেকটি ঘটনা ঘটে, প্রায় সেম ঘটনা। একটি নৌকায় থাকা কয়েকজন লোক দেখছে যে পানির উপর দিয়ে কেউ হেঁটে আসছে। চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এই হেঁটে আসতে আসতে যখন কাছে চলে আসে তখন সবাই বুঝতে পারে যে হেঁটে আসা এই ছেলেটি আর কেউ নয়, এটি মোটু পাগল, বা যার নাম হারুন। সে এসে কোনো ধরনের কথাবার্তা না বলেই 2 হাতে নৌকাটিকে মাথার উপরে তুলে নেয় এবং মাথার উপরে তুলে নিয়ে নৌকাটিকে চতুর্দিকে ঘোরাতে থাকে। উপরে বসে থাকা মানুষজন ছিটকে নিচে পড়ে যায়, মাছ টাছ যা ধরা হয়েছিল সেগুলো ছিটকে পড়ে যায়। আর ওই মোটু পাগল বিভৎস শব্দে হাসতে থাকে এবং ওই নৌকা যখন হাত দিয়ে ঘোরাচ্ছিল একটা সময় নৌকাটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর আবার হাঁটতে হাঁটতে চলে যায়। ওদের চিৎকারে অন্য নৌকাগুলো কাছে চলে আসে, তাদেরকে উদ্ধার করে, কিন্তু ওরাও পানির উপর দিয়ে হেঁটে আসা কাউকে দেখেনি, আসতেও দেখেনি, যেতেও দেখেনি। একই ঘটনা আর একবার ঘটে, 3-3 বার ঘটনা ঘটে। তখন গ্রামে আবারও সালিশ বসে। সালিশ বসার পর যখন এই বিষয়টি বলা হয় তখন আসলে এটির বিচার কি, কারণ এর তো প্রমাণ নাই, কেউ দেখেনি, শুধু নৌকা যারা ছিল তারাই দেখেছে। মোটু পাগলের পিতামাতা বিষয়টি অস্বীকার করে, কিন্তু তারাও কিছুটা অস্বাভাবিকতা বুঝতে পারছিল মোটু পাগলের আচার আচরণে, কিন্তু তারা কাউকে সেগুলো বলেনি। টাঙ্গুয়ার হাওরের যে রূপনগর যে জায়গাটি আছে ওই দিক দিয়ে ময়মনসিংহ জায়গাটা, বা ময়মনসিংহ বর্তমান যে ময়মনসিংহ জেলাটা, এটি অনেক কাছে হয়। তখন তার পিতামাতা ময়মনসিংহে নিয়ে যায়
ওই সময় কিন্তু এরকম ডাক্তার ছিল না, ভালো একটি কবিরাজের সন্ধান পায়, সে কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজ তার পিতামাতাকে বলে, অনেক দেরি হয়ে গেছে, তোমার ছেলেকে আর ধরে রাখতে পারবা না, ওকে ওরা নিয়ে যাবে এবং নিয়ে যাবেই, আর কখনো ফেরত দেবে না। বলে, কারা নিয়ে যাবে? তখন বলে যে ওর উপর এক অশুভ শক্তি ভর করেছে, ওর সুন্দর হাসি দেখে এই অশুভ শক্তি পাগল হয়ে গেছে এবং ওকে নিয়ে যাবে। যেদিন থেকে অশুভ শক্তি ওর উপর ভর করেছে সেদিন থেকে মোটু পাগল আর হাসে না এবং আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে, মানে শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, ওর ভিতরে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। এটি হচ্ছে এই অশুভ শক্তির প্রভাবে হচ্ছে। সুতরাং এটি ওকে নিয়ে যাবেই, তোমরা ধরে রাখতে পারবা না। এই কথা শোনার পরে তার বাবা মা অনেক ভেঙে পড়ে, কিন্তু সন্তান তো এই কবিরাজের কথা তারা বিশ্বাস করতে চায় না। বেশ কিছু পীরের কাছে নিয়ে যায়, বেশ কিছু ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, তারা সবাই ঝাড়ফুঁক করে, দোয়া তাবিজ দেয়। একদিন রাতে মোটু পাগল ঘুমিয়েছিল। মোটু পাগলের কিন্তু আরো ভাই বোন ছিল, একই সাথে ঘুমাতো তারা। হঠাৎ গভীর রাতে ওর সাথে থাকা যে ভাই বোনেরা ছিল, ঘুমিয়েছিল, তাদের চিৎকারে বাড়ির সবাই জেগে ওঠে। বাবা মা যখন ওদের রুমে যায়, গিয়ে বলে, কি হয়েছে? বলে যে হারুন ভাই তো নাই, হারুন ভাই কোথায় গেল? ওরা বলে যে ঘরের মধ্যে অদ্ভুত একটা শব্দ শুনেছিল, তারপর থেকে আর হারুনকে পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তা করে হয়তো বা কোনো ওয়াশরুমে গেছে বা অন্য কোনো কারণে বাইরে যেতে পারে, যেহেতু গ্রামের ওয়াশরুমগুলো ঘরের বাইরে থাকে। খোঁজা হয়, অনেক খোঁজা হয়, হারিকেন দিয়ে, মশাল দিয়ে সারা রাত ধরে চতুর্দিকে খোঁজানো হয় মানুষদেরকে দিয়ে। মোটু পাগল বা হারুনকে আর কোথাও পাওয়া যায় না। কেউ কেউ ধারণা করেছিল হয়তো বা পানিতে ডুবে গেছে কিনা। আশেপাশে আসলে হাওর এলাকা, অনেক পানি চারদিকে, কোথায় খুঁজবে? চিন্তা করছে হয়তো বা ডুবে গেছে, লাশ ভেসে উঠবে, না, লাশও পাওয়া যায়নি। মোটু পাগলের আর কোনো সন্ধান মেলেনি। কোথায় গেছে, কারা নিয়ে গেছে, কেমন আছে, আর জানা যায়নি। আমাকে সেই বোটম্যান বলেছে যে মুক্তিযুদ্ধের আগে ওই পরিবার সুনামগঞ্জের শাল্লা উপজেলার দিকে চলে আসে এবং তারপর থেকে তাদের কোনো খোঁজ খবর আর কেউ জানে না। আছে হয়তোবা তারা শাল্লাতে আছে, খোঁজ নিলে পাওয়া যেতেও পারে। সবাইকে পাওয়া গেলেও ওই মোটু পাগল আর হারুনকে আর পাওয়া যাবে না, কারণ তাকে কেউ নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে, মোটু পাগল কেমন আছে, আমরা জানি না, হয়তোবা জানতেও পারবো না কোনোদিন। এটি ছিল ঘটনা। তো ঘটনায় চলে যাই। ঘটনা যেদিন ঘটে, অর্থাৎ আমার নানার বাবা দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, প্রায় 110 বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। তিনি যেদিন মারা যায়, তো তিনি মারা যায় ঠিক সন্ধ্যার দিকে তিনি মারা যায়। তো সন্ধ্যার দিকে মারা যাওয়ার পর আমার নানা, তিনি চিন্তা করলেন তার বাবা মারা গেছে, তো কাফন তো আনতে হবে। কথা না বাড়িয়ে তিনি চিন্তা করলেন যে সে নিজেই যাবে কাফন আনতে। তো তার বাসা ছিল গ্রাম থেকে তাকে কাপড় কিনতে হলে বীরগঞ্জ থানা যে বাজারটা আছে, তাকে সেখানে যেতে হবে। তো তার গ্রামটা ছিল অনেক ভিতরে, সেখান থেকে তাকে সাইকেল নিয়ে তিনি রওনা দিলেন কাপড় কেনার। তো তিনি বাসা থেকে বের হলেন সাইকেল নিয়ে, নর্মাল ভাবে তিনি যেভাবে এতদিন বীরগঞ্জ থানায় যে বাজার আছে সেখানে তিনি বাজার করতেন, ঠিক সেইভাবে তিনি রওনা দিলেন বাজার করার উদ্দেশ্যে। সেখানে এসে তিনি কাপড় কিনবে আর কি। তো তিনি বাসা থেকে বের হন, সাইকেল নিয়ে ভালোভাবে বের হন। তো গ্রাম অঞ্চলের রাসেল ভাই, আপনি খেয়াল করে দেখবেন যে নদী পারাপারের জন্য সাঁকো থাকে, সাধারণত সাইকেল নিয়ে হোক বা যে কোনো যানবাহন নিয়ে চলাফেরা করার জন্য সাঁকো। তো তিনি সাইকেল নিয়ে বেশ ভালোভাবে সেই সাঁকোর কাছে পৌঁছালেন এবং সাঁকো পার হয়ে তাকে পৌঁছাতে হবে বীরগঞ্জ থানার যে বাজার আছে সেখানে যেতে হবে। তাকে গেলে ওই সাঁকোটা পার হতেই হবে সাইকেলে। তো তিনি ভাবলেন সাইকেলে যেভাবে পারে সেভাবে সাইকেল নিয়ে তিনি যখনই সাঁকোর উপর উঠলেন, তো উঠার পরে তিনি নর্মালি দেখতে থাকলেন যে সাঁকোটা কাঁপাকাঁপি করতেছে। তো ভাবলেন কাঁপতেই পারে, বাসের তৈরি একটা সাঁকো, নর্মাল ভাবে এটা কাঁপতেই পারে, ব্যাপারটা তিনি নর্মাল ভাবে নিয়ে হতেই পারে, এটা সাইকেল নিয়ে উঠতে হতেই পারে। তিনি আর কোনো কিছু না ভেবে সাইকেল নিয়ে ভালোভাবে সাঁকোটা ক্রস করে চলে গেলেন। এভাবে তিনি
ভালোভাবেই পীরগঞ্জ থানা যে বাজার আছে সেখানে পৌঁছালেন এবং দোকানে গিয়ে কাফনে কাপড় কিনলেন। তো কিনে তিনি যখন তার পকেট থেকে টাকা বের করতে যাবেন দেখেন যে তার পকেটে কোনো টাকা নেই, অথচ তিনি বাসা থেকে টাকা নিয়ে বের হয়েছিলেন। তিনি ব্যাপারটা বুঝতে পারলেন না। তিনি বললেন যে কিভাবে কি হলো, আমি তো পকেটে টাকা নিয়ে বের হলাম। তো তখন সে খেয়াল করলো যে সাগর ওখানে কাঁপাকাঁপি হলো, তখন আমার পকেট থেকে টাকা পড়ে গেছে কিনা। তখন সে ব্যাপারটা ভাবলো হয়তো ওখানেই টাকা পড়ে গেছে। তো দোকানদার তার পরিচিত থাকায় দোকানদার তাকে বললো যে আপনি নিয়ে যান, সমস্যা নাই, পরবর্তীতে যে কোনো সময় এসে আপনি টাকাটা যে কোনো জিনিসে দিয়ে দেবেন, আপনি কাপড় নিয়ে চলে যান। তো উনি দোকানদারের সাথে কথা বলে কাপড় নিয়ে সাইকেল নিয়ে আবার ব্যাক করলেন। ব্যাক করে আবার যখন ওই সাগর কাছে আসলেন তখন তিনি চিন্তা করলেন যে এখানে তখন আমার টাকাটা পড়ে যেতে পারে, একটু দেখি এখানে পড়ছে কিনা। তিনি দেখলেন যে এক সাইডে টাকাটা পড়ে আছে। টাকাটা যেভাবে তিনি নিয়েছিলেন ওইভাবেই ভাগ করা এবং ওখানে টাকাটা পড়ে আছে। তিনি টাকাটা ওখান থেকে নিলেন এবং চিন্তা করলেন এদিক দিয়ে তো শুধু আমি যাতায়াত করি না, অনেকেই যাতায়াত করি, অনেক লোক এদিক দিয়ে চলাফেরা করি, তো টাকাটা এখন এইভাবে কি করে থাকলো, টাকাটা তো এখানে থাকার কথা না। তো তিনি আর ভাবলেন না হয়তো কেউ নেয়নি বা কারো জন্য হয়তো পড়েনি। তিনি ভালোভাবে টাকাটা হাতে নিলেন। টাকাটা হাতে নিয়ে তিনি নর্মাল ভাবে আবার বাসায় আসার জন্য তিনি যে পথটি বেছে নিলেন ওই পথটি ছিল শর্টকাট একটা পথ, যে তাড়াতাড়ি যেন বাসায় পৌঁছাতে হয়। অলরেডি সে যখন সন্ধ্যায় বের হয়েছিল তখন প্রায় রাত 9টা বাজতো। গ্রামের মধ্যে রাত 9টা মানে অনেক রাত। অলরেডি কাপড় কিনে নিয়ে তিনি যখন ব্যাক করতেছিলেন বেরোতে 9টা বেজে গেছে। তার একটু আছে, প্রায় 1 কিলোমিটার গেলেই তার বাসা। তো সেখানে 3 রাস্তার একটা মোড় আছে, 3 রাস্তার মোড়ে একটা বিরাট বড় বট গাছ। আসল ঘটনাটা ঘটে এখানে। তিনি যখন বট গাছের নিচে আছে হঠাৎ মনে হলো তার সাইকেলটা কেউ আটকায়, সাইকেলটা কেউ দাঁড় করাছে, যে সাইকেলটা সে পেডাল দিচ্ছে কিন্তু সাইকেল আর আগে যাচ্ছে না। তো সেখানে এসে থেমে গেল। থেমে যাওয়ার পরে মানে থেমে গেছে বলতে কি তার অনুভব হচ্ছে যে সাইকেলটা কেউ আটকাইছে, সে প্যাডাল করতেছে কিন্তু সাইকেল আর আগে যাচ্ছে না। ধীরে ধীরে সে খেয়াল করলো যে তার শরীরের উপর তার আর কোনো কন্ট্রোল শক্তি নাই, সে প্যাডালও করতে পারতেছে না, প্লাস সাইকেলটা এগিয়ে নিয়ে সেটা তো সম্ভবই হচ্ছে না। তো হঠাৎ সে লক্ষ্য করলো যে সাইকেল সহ তার দেহটা মানে তিনি নিজে সাইকেলের উপর বসে আছেন, সাইকেলটা সহ এবং তিনি নিজে উপরে উঠে যাচ্ছেন, মাটি থেকে অনেক উপরে উঠে যাচ্ছেন। ধীরে ধীরে তিনি বিষয়টা খেয়াল করতে থাকলেন যে তিনি বট গাছের একটা ডালের উপর ধীরে ধীরে উঠে গেলেন মাটি থেকে। অটোমেটিক তিনি বুঝতে পারলেন না তার সাথে কি করতেছে, যে এটা কি করে সম্ভব, এটা কি করে হতে পারে, যে কেউ না এখানে কাউকে আমি দেখতেছি না, আমি কি করে উঠে যাচ্ছি। তো তিনি হঠাৎই নিজেকে দেখতে পেলেন যে মাটি থেকে তিনি বট গাছের উপরে অলরেডি উঠে গেছে। হয়তো তার মানে তিনি চিল্লাবেন না কি করবেন এটা তার মনে আসতেছিল না, তার আর কোনো শক্তি পাচ্ছিল না, সে তার নিজের দেহকে কন্ট্রোল করবে এই শক্তিটা নাই। প্লাস সাইকেলের উপরে সে অলরেডি বসে আছে, এইরকম অবস্থাতেই সে বট গাছের একটা ডালার উপরে উঠে গেছে। তো তখন সে মনে মনে ভাবতে থাকলো যে আমি নিজেকে তো বাঁচাতে হবে, এইভাবে তো আমি কি হবে, এখানে কি করতে চলেছে আমার সাথে, আমি তো কিছু বুঝতে পারছি। তখন সে মনে মনে যতটুকু পারে যে দোয়া করতে পারে তিনি মনে মনে সব মানে উচ্চারণ করতে থাকলেন বা যতটুকু পারে পড়তেছিলেন। তো হঠাৎ পড়তে পড়তে তিনি খেয়াল করলেন যে তার শরীরে আবার শক্তি ফিরে আসছে। যে নর্মাল ভাবে ছিলেন সেই নর্মাল ভাবে তার শরীরে শক্তি ফিরে আসতেছে, প্লাস স্বাভাবিক হচ্ছে। তো স্বাভাবিক হতে হতে হঠাৎ করে তিনি বটগাছ থেকে নিচে পড়ে যান, একদম সাইকেল সহ তিনি বটগাছ যে ডালে ছিলেন ওখান থেকে নিচে পড়ে যান। সাইকেলটা একদিকে পড়ে যায়, তিনি আরেকদিকে পড়ে যান। সাইকেলটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায়, প্লাস তার এক পা এক সাইড হয়ে তিনি পড়ে যায়। এক কাঁধ হয়ে পড়ে যাওয়ার ফলে তার এক হাত তার শরীরের নিচে পড়াতে সে হাতটা ভেঙে যায়, তারপর যে পাশ হয়ে পড়ে ওই পাটা ভেঙে যায়। তো তিনি আর ওখান থেকে উঠে দাঁড়ার মতো তার আর কোনো শক্তি ছিল না। তো ওখানে তিনি চিল্লাচিল্লি করেন। তো ওখানে বটগাছের সাথে একটা বাসা ছিল একটু দূরে, সেখান থেকে লোকটা চিল্লাচিল্লি শুনে চলে আসার পরে তাকে উদ্ধার করে তাকে বাসা পর্যন্ত নিয়ে যায়। তো রাসেল ভাই এই ছিল ঘটনা। তারপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়ার পরে তিনি বাসায় ভালোভাবে যান, তাকে ঘটনা সব এই লোকটাকে বলেন যে এই ঘটলো। লোকটা বলে যে এখানে অনেকের সাথে অনেক ঘটনাই ঘটে থাকে, ব্যাপারটা সেটা কঠিন কিছু না, এটা নর্মাল ভাবেই তিনি তাকে বোঝালেন, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। তো তাই ওই লোকটা কি তাকে আমার নানাকে ধরে ধরে ভালোভাবে বাসায় নিয়ে গেলেন। রাসেল ভাই এই ছিল মূল ঘটনা। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপে এবং সেই অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুরতে এফএম এন্ড টু ফুরতে। রাসেল ভাই আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আপনারা সবাই। আমি মিশুক, বার্সেলোনা স্পেন থেকে। আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা।
সো এখানে আমার একটা ফ্রেন্ড নাম হচ্ছে সবুজ, বাঙালি, আমরা এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তো যখনই সময় পাই আসলে আমরা ট্রাই করি যে নতুন কোনো প্লেস এক্সপিরিয়েন্স করার জন্য। তো লাস্ট মানডেতে 1 এপ্রিল কাজ শেষে ইউনিভার্সিটি থেকে এসে তারপরে আমরা দুজনে চিন্তা করলাম যে আজকে একটা নতুন কোনো একটা প্লেসে যাব। তো এখানে রাসেল ভাই বার্সেলোনা যে মেইন যে সেন্টারটা, একটু বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন, সেন্টারটা বেশ ভালোই সমতল। আপনি সেন্টারের বাইরে যে এরিয়াগুলা বেশ পাহাড়ি, মানে এখানে সমতল খুব একটা নেই, অনেকটা পাহাড়ি এরিয়া। তো আমরা ওরকমই একটা জায়গা, এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে পার্ক দে মনজুইক, আপনারা হয়তো অনেকেই জানেন। তো আমার যে ফ্রেন্ড সবুজ, ও হচ্ছে গুগল থেকে এটা সার্চ দিয়ে বের করছে যে আমরা ওখানে গেলে ভালো হবে, ওখানে অনেক জনশূন্য বা মানুষ একটু কম থাকে কম্পারেটিভলি, আমরা যে সেন্টার থাকি এখান থেকে অনেক কম্পারেটিভলি মানুষ ওদিকে অনেক কম থাকে। তো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে কাজ শেষে আমরা সন্ধ্যার পরেই আমরা বের হই, সময়টা ছিল এরকম 8:30টার মতো হবে। তো ও হচ্ছে গুগলে সার্চ দিয়ে দেখলো যে ওখানে যাওয়ার জন্য হচ্ছে আমাদেরকে 2টা বাস ওখানে যায় নর্মালি, একটা হচ্ছে 50 নাম্বার বাস, একটা হচ্ছে 155 নাম্বার বাস। তো আমরা গুগলে সার্চ দিয়ে দেখলাম যে 50 নাম্বার যে বাস, ওটার যে স্টপেজ, ওটা আমরা যেখানে ছিলাম ওখান থেকে মোটামুটি হেঁটেই যাওয়া যায়। তো আমরা হেঁটে স্টপেজে গেলাম। স্টপেজে যাওয়ার পরে ওখানে দেখলাম যে ঠিক 50 নাম্বার একটা বাস ওখানে দাঁড়ানো। তো আমার কাছে মনে হচ্ছিল যে মানে বাহির থেকে মনে হচ্ছিল যে বাসটা পুরো খালি। তো একটু সন্দেহ হওয়াতে আমরা হচ্ছে বাস ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে আমরা আসলে যেদিকে যেতে যাচ্ছি বাসটা ঠিক ওদিকে যাবে কিনা, যেহেতু বাসটা ওখানে দাঁড়ানো আর ভিতরে কেউই নেই, একটু মানে সন্দেহবশত আসলে জিজ্ঞেস করলাম। তো ও ড্রাইভার উত্তর করলো হ্যাঁ বাসটা ওদিকে যাবে। অ্যাজ ইউজুয়াল আসলে আমরা দুজনেই বাসে উঠে বসলাম। বসে কিছুক্ষণ পরেই 2 থেকে 2.5 মিনিট পরে বাসটা ছাড়লো। তো আস্তে আস্তে রাসেল ভাই একটু আগে বলেছিলাম যে নিচ থেকে বাসটা হচ্ছে উপরের দিকে যাচ্ছিল। তো খুব ভালো লাগতেছিল, যে খুব এনজয় করতেছিলাম সময়টা, আর যেহেতু বাসটা পুরো ফাঁকা। তো রাসেল ভাই হঠাৎ করে আমি চিন্তা করলাম যে কয়েকটা ছবি তুলবো। তো আমি হচ্ছে আমার সিট থেকে দাঁড়িয়ে আমি কয়েকটা ছবি তোলার জন্য দাঁড়ালাম। তো হঠাৎ করেই রাসেল ভাই, আমি একটা ছবি অলরেডি আমার ক্যাপচার করা হয়ে গেছে। কিছুক্ষণ পরেই যখন আমি পরে ছবি নিতে যাব, তখন হঠাৎ করে রাসেল ভাই খেয়াল করলাম যে একবারে মানে পেছনের সিটে কোন একজন ভদ্রমহিলা বসে আছেন। তো বয়স আনুমানিক 60 থেকে 65 এরকম হবে, পাশে একটা কুকুরের বাচ্চা। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ভদ্রমহিলা একটু মানে আনইজি ফিল করতেছে বা একটু বিরক্ত হচ্ছে যে আমরা যাতে ছবি না তুলি, বা ওনার সমস্যা হচ্ছে এরকম। তো উনি একটা পর্যায়ে হাত দিয়ে কেমন জানি আমাকে একটু ইশারা করে বললো, কিছু বলেনি, বাট হাত দিয়ে মনে হয় জানি ইশারা করে বললো যে তোমরা ছবি তুলো না বা তোমরা চুপ করে বসে থাকো, এরকম একটা এক্সপ্রেশন ওনার ছিল। তো আমি আর কিছু চিন্তা না করে আমি সিটে গিয়ে বসলাম। তো সবুজের সাথে বলতেছিলাম, রাসেল ভাই একটু বলে রাখি, এখানে আসলে আপনারা হয়তো অনেকেই জানেন, মানে এখানে বাসে বা ট্রেনে কিন্তু কোনো অ্যানিম্যাল অ্যালাউড না, নর্মালি আসলে অ্যালাউড না। তা আমি একটু এমনি কিউরিওসিটি বশত আমি সবুজকে বললাম, সবুজ দেখ পিছনে যে ভদ্রমহিলা বসে আছে ওনার পাশে একটা কুকুরের বাচ্চা আছে, সো এটা কিন্তু নর্মালি অ্যালাউড না, কিভাবে? তো সবুজ বললো যে না, হয়তো অনেক বয়স্ক মহিলা বা অনেক শখের, এই জন্য হয়তো বা অ্যালাউ করছে, আর যেহেতু বাস পুরো খালি। তা আমরা তো তেমন কিছু আর মানে চিন্তা করিনি রাসেল ভাই। তা আমরা কথা বলতেছিলাম, হঠাৎ করে 20 থেকে 25 মিনিট পর মনে হবে আমরা বাসে ছিলাম, হঠাৎ করে বাসটা থেমে গেল, একটা স্টপেজ ওখানে বাস থেমে গেল। তো আমরা যেহেতু নতুন জায়গায় রাসেল ভাই, আমরা আসলে এক্সাক্ট জানতাম না বা খেয়াল করিনি যে ওখানে কত মিনিট সময় এক্সাক্ট ওখানে লাগে। তো আমরা ভাবছিলাম হয়তো মানুষ ওদিকে খুব একটা যায় না, হয়তো বা বাসও এদিকে বাসের সংখ্যা খুব একটা বেশি না, এই জন্য হয়তো বা স্টপেজে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু মানুষ উঠবে। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে বাস যে ড্রাইভার উনি ওনার সিট থেকে উঠে আসলো। তো আমি জিজ্ঞেস করলাম যে আসলে এখানকার ল্যাঙ্গুয়েজ রাসেল ভাই একটু বলে রাখি, স্পেন বার্সেলোনাতে কিন্তু এখানে
নর্মাল স্প্যানিশের পাশাপাশি কিন্তু কাতালান একটা ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করে, যেটা হচ্ছে আমরা নর্মাল স্প্যানিশ জানি যে কাস্তিয়ানো, যেটা ওটাকে আমরা নর্মাল স্প্যানিশ বুঝি, বাট এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ এরা ইউজ করে কাস্তিয়ানো, যেটা এখানে একটা স্টেট আছে কাতালান স্টেট, আপনারা তো মনে হয় জানেন, যারা হচ্ছে কাস্তিয়ানো থেকে কাতালান থেকে ওরা কাতালান যে ল্যাঙ্গুয়েজটা ওরা ওটাকে প্রেফার করে বেশি। তো আমরা কাস্তিয়ানো আমরা মোটামুটি বলতে পারি, চলার মতো বলতে পারি। তো আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে স্টেশন উলটিমো, এইটাই কি শেষ স্টপেজ কিনা? তখন ড্রাইভার বললো যে হ্যাঁ, সি ইস্তা উলটিমো, মানে যদি বাংলা বলি আমি যে এটাই হচ্ছে মানে লাস্ট স্টপেজ। তো আমরা তাড়াহুড়ো করে বাস থেকে নেমে গেলাম, আর আমরা পিছনে খেয়াল করিনি যে ভদ্রমহিলা কি বসে আছে নাকি নেমে গেছে, আমরা খেয়াল করিনি। তো অনেক দূর হাঁটতেছিলাম, প্রায় 5-7 মিনিট হাঁটার পরে সময় তখন ছিল গড়িতে রাসেল ভাই অ্যারাউন্ড 9:30 হবে। তো রাত যেহেতু রাসেল ভাই অনেক হয়ে গেছে, আর পাহাড়ি রাস্তা আসলে একদমই ওখানে মানুষ জনশূন্য বললেই চলে, অনেকক্ষণ পর পর একটা গাড়ি যায় বা একটা বড় 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 যে লরিগুলো থাকে ওগুলা 2-1টা যায়, এমনিতেই খুব একটা মানুষ নাই বললেই চলে। একটু ভয়ও লাগতেছিল রাসেল ভাই। আর একটু বলে রাখি রাসেল ভাই, আমরা একটা ফুটবল নিয়ে গেছিলাম সাথে করে, যে সময়টা একটু এনজয় করব, যদি কোনো সমতল জায়গা থাকে আমরা ওখানে একটু সময়টা এনজয় করলাম দুজনে মিলে। তো যাক, আমরা ফুটবলটা ও বের করলো, বের করার পরে আমরা দেখতেছিলাম যে আসলে আমরা এক্সাক্ট যেই ডিরেকশনে মানে যেই প্লেসটাতে আমরা যেতে যাচ্ছি, ডিরেকশনটা আসলে আমরা যেখানে এখন বর্তমানে আছি ওখান থেকে এক্সাক্ট কত সময় লাগবে। তো আরো কিছু দূর হাঁটার পরে হঠাৎ করে দেখলাম যে রাস্তার পরে ওখানে রাস্তার কিন্তু ইন্ডিকেশন থাকে, যে আপনি কোন দিকে কোন রাস্তা গেছে এরকম ইন্ডিকেশন দেওয়া থাকে। তো কিছু দূর পরেই দেখলাম যে একটা ইন্ডিকেশন দেওয়া। রাসেল ভাই একটু বলে রাখি, আমরা যেখানে যাবো এক্সাক্ট আমাদের যে টার্গেটের যে লোকেশনটা ছিল সেটা ছিল এরকম, নামটা ছিল পিজি অলিম্পিকা, নিচে আবার লেখা আনাইয়া অলিম্পিকা, উপরে লেখা পিজি অলিম্পিকা, নিচে হচ্ছে আনাইয়া অলিম্পিকা। আর ঠিক ওইটার পাশে আরেকটা ইন্ডিকেশন ছিল এরকম, যেটা হচ্ছে আমরা ভুলবশত চলে গেছি, ওটা হচ্ছে ফন্ট দেল ঘাট, নিচেই সেম লেখাটা আনাইয়া অলিম্পিকা, যেটা পিজি অলিম্পিকার নিচে লেখা ছিল, জাস্ট উপরে লেখাটা হচ্ছে ফন্ট দেল ঘাট, এরকম একটা নাম ছিল। তো রাসেল ভাই কি মনে করে, আমি আসলে দুইটার মধ্যে মানে মিসম্যাচ হয়ে গেছে, আমি আসলে খেয়াল করিনি। আমি বললাম যে ওটার ইন্ডিকেশনটা ছিল বাম দিকে, আর আমরা যেখানে যাবো পিজি অলিম্পিকা ওইটা কিন্তু স্টেটে ছিল, মানে আমরা যেদিকে যাচ্ছিলাম ঠিক ওদিকেই ছিল। তা আমি হঠাৎ করে সবুজ করলাম, সবুজ এই যে ইন্ডিকেশনটা, আমার মনে হয় আমরা এদিকেই যাবো। তো বললো যে ওকে ফাইন। আসলে আমরা মুভ করতেছিলাম, একবারে ওই জায়গাটা মোটামুটি সমতল ছিল, আমরা এতক্ষণ পর্যন্ত ওই জায়গাটা মোটামুটি সমতল ছিল, কিন্তু আমরা যেদিকে যাবো ওই রাস্তাটা পুরোপুরি মানে খাড়া রাস্তা, পাহাড়ে একবারে উপরের দিকে উঠতে হয়। তো আসলে ভাই আমরা মোটামুটি উপরের দিকে উঠতে 20 থেকে 25 মিনিট আমরা হাঁটার পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম রাসেল ভাই, সারাদিন কাজ করার পরে, তারপরে একে তো অনেক ঠান্ডা পড়তেছিল, আর একবারে খাড়া রাস্তা, খুব ঠান্ডা পড়তেছিল ওখানে। তো আমি হঠাৎ করে সবুজকে বললাম, সবুজ আমার মনে হয় আমরা ভুল রাস্তায় চলে আসছি, আমার মনে হয় আমরা এই দিকে আসলে আমাদেরকে আসা উচিত হয়নি। তো ও বললো যে তাহলে একটু গুগলে সার্চ দিয়ে দেখি। তো গুগলে সার্চ দিয়ে দেখার পরে দেখলো যে রাসেল ভাই আমরা ওখানে যেখানে আসি ওখান থেকে আসলে আমাদেরকে যেখানে আমরা এক্সাক্ট যাবো পিজি অলিম্পিক, এটা আসলে অন্য দিকে রাস্তাটা ছিল, মানে আমরা শুরুর দিকে যেদিকে যাচ্ছিলাম ওদিকেই ছিল। তো দুজনে অনেক টায়ার্ড, মানে ও আমাকে খুব রাগারাগি করতেছিল যে তুই না বুঝেই একটা রাস্তায় চলে আসছস, এখন রাত তখন রাসেল ভাই অলমোস্ট 9:50, 10টার কাছাকাছি এরকম। তো আমরা রাসেল ভাই দুজনে অনেক টায়ার্ড হয়ে গেছি, মানে নিচের দিকে যে নেমে আসবো মানে এরকম এনার্জি পাচ্ছিলাম না। তো হঠাৎ করেই রাসেল ভাই আমি ওকে বললাম যে আচ্ছা একটু কিছুক্ষণ আমরা একটু রেস্ট নিই, যদি কেউ আসে তাহলে জিজ্ঞাসা করবো যে আসলে ওখান থেকে আমরা যেখানে যাবো এক্সাক্ট ওখান থেকে কত সময় লাগতে পারে, যদি বেশি সময় লাগে তাহলে আমরা ব্যাক করবো, আমরা ওদিকে আর যাবো না। তো রাসেল ভাই এটা চিন্তা করতে করতে হঠাৎ করেই সবুজ খেয়াল করলো যে আমার যে ফ্রেন্ড, আমার সাথে যে ফ্রেন্ড ছিল, ও খেয়াল করলো যে আমাদের থেকে ঠিক 10 থেকে 12 হাত দূরে কোনো একজন মানুষ উপরের দিকে উঠতেছে। এক্সাক্ট মানুষ এইজ কত বা ছেলে মানুষ না মেয়ে মানুষ আসলে আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি। তাই বললাম যে চল তাহলে আমরা কষ্ট করে আর একটু উঠি, ওনাকে আমরা ধরি, ওনার সাথে কথা বলি, ওনাকে যদি যে অবশ্যই এখানে লোকাল হবে, এত রাত্রে তো আর এখানে টুরিস্ট আসবে না। তো আমরা একটু মানে ব্যাগ নিয়ে হচ্ছে
ওনাকে ধরার জন্য ওনার দিকে তেড়ে যাচ্ছি। যাওয়ার পরে যখন ঠিক ওনার কাছাকাছি যখন গেলাম, তখন রাসেল ভাই আসলে চিন্তা করতেছিলাম যে কি বলবো ওনাকে, কারণ এখানে অনেকে আসলে এখানে কাস্তিয়ানো ওরা বুঝে, কিন্তু কাস্তিয়ানো ওরা আসলে বলতে প্রেফার করে না, ওরা প্রেফার করে কাতালান। তো আমরা কাতালান আসলে খুব একটা আমরা বলতে পারি না, বাট বুঝি, কম বেশি বুঝি। তো আমি কাস্তিয়ানোই বলতেছিলাম যে পুয়েদেজ আয়ুদারমে, এখানকার ল্যাঙ্গুয়েজে বলছি, কাস্তিয়ানো ল্যাঙ্গুয়েজে, যেটার বাংলা হচ্ছে এরকম যে তুমি কি আমাদেরকে একটু হেল্প করবা। তো রাসেল ভাই প্রথমে কথাটা বলাতে সে মানে কোনো উত্তর দিচ্ছে না। তো সহজ বললো যে মনে হয় বোঝে না, এটা আবার বল। তো আমি আবার একটু জোর করেই বললাম, সাহস করে বললাম যে এসকুচারমে পুয়েদেজ আয়ুদারমে। তো এসকুচারমে এটা মানে হচ্ছে রাসেল ভাই যে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, আমাকে একটু হেল্প করবা। আমি আবারও তাকে বললাম। রাসেল ভাই বিশ্বাস করবেন না, কথাটা আসলে শেষ করতে যত দেরি, ঠিক কি বলবো, এতটা ভয় মনে হয় রাসেল ভাই, আমি লাস্ট 7 মাস আমি ইউরোপে আসছি এখানে, এতটা ভয় মনে হয় আমার সাথে যে ফ্রেন্ড ও মনে হয় জীবনে পায় নাই, আমিও পাই নাই। রাসেল ভাই আমরা ঠিক যেই মানুষটাকে আমরা বাসে দেখে আসছি, যে বুড়ো মানুষটি, বৃদ্ধ মহিলা, ঠিক ওই মানুষটাই এখানে। তিনি উপরের দিকে উঠছেন, হঠাৎ করে আমাদের দিকে তাকিয়ে, রাসেল ভাই মানে বিশ্বাস করবেন না কতটা ভয় পাইছি আমরা। একে তো রাসেল ভাই অনেক টায়ার্ড, মানে আর প্রচন্ড ঠান্ডা পড়তেছিল, অনেক ঠান্ডা বাতাস, মানে কথা বের হচ্ছিল না মুখ দিয়ে। তিনি একটা কথাই শুধু বললেন যে তিনিও মল্ট করাজ, মানে এটার মানে হচ্ছে রাসেল ভাই, এটা উনি কাতালান বলছে। আমরা আসলে একজাক্ট তখন অর্থটা বুঝি নেই যে উনি কি বলছে। তো মোটামুটি বুঝছি যে এরকম যে তোমরা এদিকে এসো না, বা এরকম নেগেটিভ কোনো একটা কিছু বলছে। রাসেল ভাই এটা আসলে বাংলাটা হচ্ছে এরকম, কাতালান যে ল্যাঙ্গুয়েজটা, এটা হচ্ছে তিনিও মল্ট করাজ, এটা মানে হচ্ছে তোদের অনেক সাহসী, তোরা অনেক সাহসী, বা তোদের অনেক সাহস, এরকম কিছু একটা। রাসেল ভাই প্রচন্ড ভয় পাচ্ছিলাম, আসলে কি বলবো বুঝতেছিলাম না। তো হঠাৎ আমি সবুজ করলাম, সবুজ ওই মানুষটাই ওখানে, আমরা যে মানুষটাকে, যে মহিলাকে আমরা বাসে দেখে আসছি, ওই মহিলা এখানে। রাসেল ভাই এটা আসলে মানে অবাক করার মতো যে একটা বৃদ্ধ মহিলা, যার বয়স হচ্ছে 60-এর উপরে, সে বাস থেকে কখন নামলো। আমরা কিন্তু বাসের সামনের দিকে বসছি, তো আমরা কিন্তু ওনার আগেই নামার কথা, যেহেতু উনি পেছনে বসছে। রাসেল ভাই আমরা নেমে বের হয়ে গেছি, উনি কখন নামছে আমরা ওনাকে দেখিও নি। আর উনি যদি নেমেও থাকে তাহলে উনি নিশ্চয়ই হেঁটে আসলে, আমরা যে পথ দিয়ে আসতাম ওখান দিয়ে আসছি, ওখান দিয়ে আসার কথা। কিন্তু এই বৃদ্ধ মহিলা ওখান থেকে আমাদের আগে এসে এই খাড়া পাহাড়ে এইভাবে উঠে যাবে, রাসেল ভাই এটা আসলে কোনোভাবেই বিশ্বাস করার মতো না। আর এই জন্যই বেশি ভয় পেয়ে গেছিলাম রাসেল ভাই আমরা, যে এটা কিভাবে সম্ভব, একজন বৃদ্ধ মহিলা বয়স 60-এর